নমস্কার, সোজা সাপটায় আপনাদের স্বাগত। আজকের একটা এমন দিন যে দিনটাতে সত্যি কথা বলতে কি আপনারা প্রত্যেকেই জানেন, বলার কিছু নেই। এমন একটা বিষয় নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান করতে হচ্ছে, না করেও উপায় নেই। তার কারণ একটা এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে আগামী দিনে আমরা কিভাবে সামলাবো বা আগামী দিনে এর থেকে কি শিক্ষা নেব, সেটার জন্যই হয়তো আজকের এই আলোচনা। টেক অফের পরই যে বিপর্যয় হয়েছিল আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরেই, যেটা বিমানটা ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার যে বিমান, তারপর আগুন, পুড়ে ছাই পাইলট, বিমানকর্মী, যাত্রী সব মিলিয়ে প্রায় 241 জন। বিমানটা ভেঙে পড়ল চিকিৎসকদের হস্টেলের ওপর, সেখানেও অনেকের প্রাণ গিয়েছে এই দুর্ঘটনায়। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা মোট 265, যদিও কত মারা যাবেন কেউ জানে না, চেনাই যাচ্ছে না কাউকে। ভারতের ইতিহাসে এর আগে সব থেকে বড় বিমান দুর্ঘটনা ঘটেছিল 1996 সালের 12ই নভেম্বর। আমার মনে আছে স্পষ্ট। দিল্লির কাছে হরিয়ানার আকাশে মুখোমুখি হয়েছিল দুটো বিমানের সংঘর্ষ হয়েছিল। একটি ছিল খুব সম্ভবত সৌদির বিমান এবং আরেকটি ছিল কাজাকস্তানের বিমান। প্রাণ গিয়েছিল 349 জনের। সেটা ছিল দুটি বিমানের সংঘর্ষ। আর একটি বিমান দুর্ঘটনার এত মানুষের মৃত্যু ভারতবর্ষে এই প্রথম, এবং এই প্রথম ড্রিমলাইনের মতো বিমান ভেঙেও পড়ল। এই দুর্ঘটনা ঘিরে এখন হাজারো প্রশ্ন। কি কারণে টেক অফের পরপরই ভেঙে পড়ল বিমান? যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণে গাফিলতি, নাকি বিপদ লুকিয়েছিল অত্যাধুনিক এই এয়ারক্রাফট ড্রিমলাইনারের ভেতরেই? 2011 সাল থেকে যাত্রী পরিবহন করছে এই ড্রিমলাইনার। নানা সময়ে একাধিক ত্রুটি ধরা পড়েছে। 2 হুইসল ব্লোয়ারের অভিযোগ ঘিরে বিতর্ক রয়েছে, কিন্তু তাতেও ড্রিমলাইনারের যাত্রা থামেনি। তবে কি বিপদের কারণ ড্রিমলাইনারই, নাকি নেপথ্যে রয়েছে অন্য গল্প? বিমান ভেঙে পড়ার আগে আহমেদাবাদের এটিসিকে মেডে বার্তা দেন পাইলট। মেডে মানে আপনারা জানেন যে চরম বিপদের সতর্কতা। সেই বার্তায় পাইলট বলেছিলেন, নো থ্রাস্ট, লুজিং পাওয়ার, আনএবল টু লিফট। এর মানে কি? কি সেই বিপদ? জানার চেষ্টা করব আমরা আজকের এই আলোচনায়। আজকে অনেকেই থাকবেন এই আলোচনায়। এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে যোগদান করেছেন আমি আলাপ করিয়ে দিই। আমার পাশে রয়েছেন কল্যাণ চৌধুরী, ভারতবর্ষে যারা বিমানকে কন্ট্রোল করেন, আকাশে এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল বলা হয়, তার প্রাক্তন ডিরেক্টর, তিনি এটিসিতে ছিলেন। পাশে রয়েছেন ক্যাপ্টেন আশরাফ শেখ, যারা ক্যাপ্টেন, নিজে বিমান চালানোর অভিজ্ঞতা আছে। পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর চক্রবর্তী, বিজেপির প্রতিনিধি এখন এসে পৌঁছননি, এক্ষুনি পৌঁছবেন। পাশে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশেষজ্ঞ। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন প্রদীপ রায়, তিনি বোয়িং চালানোর অভিজ্ঞতা তার রয়েছে, বোয়িংয়ের মতো বিমান তিনি চালিয়েছেন। আপাতত এই 5 জন আমার সঙ্গে রয়েছেন। প্রথমেই আমি ক্যাপ্টেন প্রদীপ রায়ের কাছে আসব। ক্যাপ্টেন রায়, আপনি আমাকে একটু বলুন যে প্রাথমিকভাবে কাটাছেঁড়া তো নানা রকম হচ্ছে, ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, ককপিট ডেটা রেকর্ডার যেটাকে বলা হয় সেটাও উদ্ধার হয়েছে। মোটামুটিভাবে আপনার এই পুরো ঘটনা দেখে কি মনে হচ্ছে, কেন এরকম ধরনের ঘটনাটা ঘটলো? আপনার ভলিউমটা একটু কম আসছে, তো কোয়েশ্চেনটা আবার থেকে বলবেন। কোশ্চেনটা হচ্ছে যে এই যে ঘটনা ঘটলো, এরকম একটা মর্মান্তিক ঘটনা, আপনার বিমান চালানোর অভিজ্ঞতা থেকে আপনি আমাকে বলতে পারবেন, যে আমাদের দর্শকদের বলতে পারবেন যে কে আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? তদন্ত তো হচ্ছে, তদন্ত হবে, তদন্ত রিপোর্ট পরবর্তীকালে আসবে, কিন্তু আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? এতে যা পাবলিক মিডিয়াতে দেখা গেছে, যারা এই ভিডিওস গুলো শেয়ার করেছে, তাতে মনে হচ্ছে এয়ারক্রাফট হ্যাজ লস্ট পাওয়ার।
are steadily flying but losing power, আর তাতে it has gone low. লাস্টেতে হয়তো সামনে ওই হসপিটাল বিল্ডিংটা ছিল, সেটাকে অ্যাভয়েড করার জন্য ও একটা লাস্ট মিনিট এয়ারক্রাফটটাকে উঁচু করার চেষ্টা করেছে, তাতে হয়তো শুধু টেলটা টাচ করেছে, বাকি এয়ারক্রাফট হ্যাজ গন ওভার দ্য বিল্ডিং অ্যান্ড ক্র্যাশড নিচে ফিল্ডেতে। আর এটা মোস্ট লাইকলি ডিউ টু লস অফ পাওয়ার অন দি এঞ্জিনস। সেই লস অফ পাওয়ার কেন হলো, এটা এয়ারক্রাফটেতে যেই ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার আছে, যেটা সব engine parameters, অন্য parameters of speed, altitude, direction, যতক্ষণ না আমরা দেখতে পারবো, বলা মুশকিল যে why was he losing power. ঠিক একটা ক্যাপ্টেন প্রদীপ রায় যেটা বললেন যে তার একটা অভিজ্ঞতার কথা বললেন, মেন আলোচনা যেটা উঠে আসছে পাওয়ার যেটা লুজ করেছে। এই ধরুন আমি স্টুডিওতে যে প্রোগ্রাম করছি, অনুষ্ঠান করছি, আমাদের এখানে যে সাপ্লাই আছে, পাওয়ারের যে সাপ্লাই আছে, যদি কোনো কারণে আমার সাপ্লাই কোনোভাবে চলে যায়, আমার কিন্তু মানে ভগ্নাংশের মধ্যে, সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কিন্তু আমাদের ব্যাকআপ সিস্টেম রেডি আছে। সেটাও যদি ফেল করে আমাদের তৃতীয় ব্যাকআপ সিস্টেম রেডি আছে। অর্থাৎ আমাদের দর্শকরা কিন্তু কোনোভাবেই বঞ্চিত হবেন না আমার এই অনুষ্ঠান দেখার থেকে। অর্থাৎ টেলিভিশন কিন্তু ব্ল্যাক হয়ে যাবে না। আমি কল্যাণ চৌধুরীর কাছে আসবো, ডাইরেক্টর এটিসি ছিলেন। কল্যাণবাবু, আমি আমাদের অভিজ্ঞতার কথা বললাম, তাহলে ড্রিমলাইনারের মতো প্লেন, একটা অত্যাধুনিক প্লেন, একটা এরকম একটা রয়েছে, তার ক্ষেত্রে কি ব্যাকআপ সিস্টেম ছিল না বলে মনে হয়? এক মিনিট হ্যাঁ, this power is not electrical power. Okay. It is engine power. ওকে, আমি যেটা বললাম aircraft was losing power, মানে it is losing engine power, যাতে কি aircraft আর উঠছে না, steadily নিচে যাচ্ছে। আচ্ছা, not electrical power, it is engine power. ইঞ্জিন পাওয়ার কি কি ক্ষেত্রে ফেল করতে পারে? ইঞ্জিন ফেলিয়ারেতে, কিংবা কোন রকম ইঞ্জিন ম্যালফাংশনেতে, কিংবা বার্ড হিট হতে পারে, যেতে কি আহমেদাবাদে থেকে টেক অফ করার সময় যদি দুটোই ইঞ্জিনে বার্ডস ঢুকে গেছে, দ্যাট ক্যান লিড টু আ ফেলিয়ার ইন দি ইঞ্জিন পারফরমেন্স। দুটো ইঞ্জিন, এই ধরনের প্লেনে তো অনেকগুলো ইঞ্জিন থাকে, একই সঙ্গে দুটো ইঞ্জিন যাদের ক্ষমতা রোলস রয়েসের মতো শোনা যাচ্ছে, এই দুটো ইঞ্জিন একই সঙ্গে বার্ড হিট হয়ে ফেল করেছে বলে কি আপনি মনে করেন? তা তো প্রাথমিক তদন্তে উঠে আসছে। হ্যাঁ, আগেও হয়েছে ইউএসএতে, সালেনবার্গার, হাডসন নদীর উপরে। হ্যাঁ, হাডসন নদীর উপরে হি লস্ট বোথ ইঞ্জিনস। তাহলে আমি কল্যাণবাবুর কাছে পরে আসছি। আমি ক্যাপ্টেন আশরাফের কাছে জানতে চাইছি, আশরাফ, এরকম ধরনের ঘটনা কি ঘটতে পারে? দুখানা ইঞ্জিন একই সঙ্গে বন্ধ হয়ে গেল, এটা কি কতটা সম্ভব? এটা পসিবল, মানে অনেকগুলো জিনিস আছে যেটার জন্য এটা পসিবল। প্রথমে যেটা বলছেন বার্ড হিট, আমরা দেখলাম যে ভিডিওতে বার্ড হিট হলে তার অনেক কিছু, একটু প্লেনটা নড়বে, শেক করবে, ইঞ্জিন থেকে ফ্লেমও আসবে, আমরা সেটা কিন্তু কিছু দেখতে পাইনি। মানে প্রাইমা ফেসি আমি ডিফার করব যে দুটো ইঞ্জিন একসঙ্গে এই এয়ারক্রাফট অ্যাটলিস্ট হয়নি, আর যদিও হতো তাহলে ফিউল মানে কন্টামিনেশন যদি হয়। তার আগে একটা কথা বলে দিই, যে যিনি একমাত্র বেঁচে ফিরেছেন তার অভিজ্ঞতা কিন্তু বলছে আগে কিন্তু পড়েছে, তারপরে বিস্ফোরণ হয়েছে, তারপর আগুনটা লেগেছে, তার আগে কিন্তু কিচ্ছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস নর্মাল, কারণ আমরাও তো দেখেছি যে আগে পড়েছে, তারপরে এই ফায়ার বলটা এসছে। তাহলে এখানে যেটা দুটো ইঞ্জিনের বার্ড হিটটা, আমি ওটা ডিসকার্ড করবো যে বার্ড হিট জন্য এটা এয়ারক্রাফটে পড়েনি। কুড বি, আমরা আলোচনা করব যে আরও কি কি রিজন হতে পারে। আমরা তো পুরোটাই বলতে পারবো না যে কেন হয়েছে, আমরা অনলি আমাদের থিওরিটা বলতে পারি, যে পসিবল থিওরি এই জন্য হতে পারে, এই জন্য আমি এইটা দেখে আমি এটাই বলছি। তো সেইটা আমরা তুলে ধরবো একটু পরে আপনার কাছে। কল্যাণবাবু,
দুটো ইঞ্জিনে একসাথে বার্ড হিট হচ্ছে, তার জন্য যে কন্ডিশন দরকার সেটা হচ্ছে অনেকগুলো পাখি। একটা পাখি হলে হবে না। হ্যাঁ, আকাশে একটি পাখিও দেখা যায়নি। আকাশে যেটুকু ভিডিও আছে দেখা যায়নি। এটিসির কাছে যা রিপোর্ট আমি যা পেয়েছি, অবজার্ভ, কারণ এর খুব কাছেই হয়েছে, টাওয়ার থেকে দেখা যায় সব বার্ড অ্যাক্টিভিটির। যদিও আহমেদাবাদ এয়ারপোর্টে বার্ড অ্যাক্টিভিটির একটা হিস্ট্রি আছে, কিন্তু কালকের যে খবর সেখানে বার্ড অ্যাক্টিভিটি অবজার্ভ ছিল না। পাইলট যখন টেক অফ করে তখন সে সামনের দিকে দেখে, যদি দেখে যে অত পাখি আছে, পাইলট কিন্তু টেক অফ করবে না। যেটা ইমিডিয়েটলি ক্লিয়ার স্কাই, হ্যাঁ, ভিজিবিলিটি ক্লিয়ার, পাইলট Clear পরিষ্কার, অন্তত 2 থেকে 4 কিলোমিটার দেখতে পাচ্ছে এটা পরিষ্কার। ক্যাপ্টেন আশরাফ যা বলছেন এই প্রবাবিলিটি তার সাথে করোবরেট করছে যে এই পিকচার দেখা যাচ্ছে, এখানে কোনো পাখি নেই, এখানে কোনো স্পার্ক নেই, ফুয়েল নেই, যেটা নর্মালি ইঞ্জিনে পাখি হিট করলে হয়। তো এটা মোটামুটি তবু ফাইনালি বলা যায় না, কিন্তু প্রিলিমিনারি এটা মনে হচ্ছে মে নট বি দ্য পসিবল রিজন। আমারও তাই মনে হয়, কারণ সেক্ষেত্রে মানে অন্য কোনো ফেলিওর হতে পারে। আমরা আরেকবার আসবো ক্যাপ্টেন প্রদীপ রায়ের কাছে। আপনি তো বোয়িং চালিয়েছেন, ধরুন এই বোয়িং, এটাও তো একটা বোয়িং কোম্পানির বিমান, ড্রিমলাইনার আলাদা নাম। কোনো ড্রিমলাইনের অভিজ্ঞতা আপনার কাছে আছে কি? না, আমি 787 চালাইনি, হ্যাঁ, কিন্তু আমি 777 কমান্ড করেছি। আচ্ছা, তো এই ধরনের মানে অভিজ্ঞতার সম্মুখীন আপনাকে কোনোদিন হতে হয়েছে? একই সঙ্গে হয়তো একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এরকম কি হয়েছে কোনোদিনও? না, কোনোদিন হয়নি। বার্ড হিট হয়েছে, তাতে পাওয়ার লস হয়। অন্য ইঞ্জিন বার্ড হিট হয়নি, তো অন্য ইঞ্জিনেতে যতটা পাওয়ার ছিল, ইটস কেপেবল অফ সাস্টেনিং ফ্লাইট। টেক অফ করে গেছি, তারপরে এক্সামিন করেছি, ভাইব্রেশনস অ্যাসেস করো, পারফরমেন্স অ্যাসেস করো, আর যতটা পারফরমেন্স পাবে সেটাতে ম্যানেজ করে দেন কাম ব্যাক অ্যান্ড ল্যান্ড সেফলি। ক্যাপ্টেনরা, আপনি একটা কথা বলুন যে আমি জানি না, আমরা তো লেম্যান, আমরা এ বিষয়ের অভিজ্ঞতা আমাদের নেই, কিন্তু একজন যাত্রী যার ওই ফ্লাইটটা দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল এবং আহমেদাবাদ থেকে গ্যাটউইক যাওয়ার কথা ছিল, তো যে যাত্রী আগের ফ্লাই করেছেন তিনি বলছেন যে এসি কাজ করছিল না, অমুক জিনিস কাজ করছিল না, তমুক জিনিস কাজ করছিল না। এগুলো কি এর সঙ্গে কোনো মানে সূত্র থাকতে পারে কোনোভাবে? না, AC has nothing to do with it. ক্যাপ্টেন আশরাফ, আপনার কি অভিজ্ঞতা এই বিষয়ে? হ্যাঁ, আমি আগেও ওটা বলছিলাম যে ওই ওনার নাম, কালকে ইন্টারভিউ উনি ছিলেন একসঙ্গে, যার কথা আপনি বলছেন, মিস্টার আমনের কথা, মিস্টার আকাশের কথা বলছেন। আকাশ বাস, হ্যাঁ, যে দিল্লি থেকে ফ্লাই করেছিলেন উইথ দ্য সেম এয়ারক্রাফট। তো আকাশজি যেটা বলেছিলেন যে এন্টারটেনমেন্ট সিস্টেমটা চলছে না আর এসি চলছে না, ইটস এ টোটালি সেপারেট সিস্টেম। এই এয়ারক্রাফটগুলো খুবই অ্যাডভান্স, এইটার সঙ্গে আমাদের ইঞ্জিন বা সেফটির কোনো কম্প্রোমাইজ কখনো হয় না। ইভেন আপনার যদি টোটাল ব্ল্যাকআউট থাকে, আপনি বলছেন যে কারেন্ট চলে যায়, ইভেন এয়ারক্রাফট যদি টোটালি কোনো লাইটও জ্বলে না, ফ্যানও চলে না, এসিও চলে না, কিন্তু এয়ারক্রাফট ইঞ্জিন বা মানে ম্যানুভার করার জন্য যতটা পাওয়ার লাগে তাতে কোনো হয় না, কারণ এটা আমরা হচ্ছে এক্সট্রা যেটা ব্লিডিং আমরা দিই সেইটা দিয়ে এগুলো চলে, মানে এটা এন্টারটেনমেন্ট হলো, আপনার এসি হলো, লাইট হলো, এগুলো চলে। তো এটা যদি বন্ধও হয়ে যায় ওইটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। অ্যান্ড টপ অফ দ্যাট, একটা পাইলট যখন প্লেন চালায়, যখন প্লেন নিয়ে ওড়ার আগে আপনারা দেখবেন যখন একবার পুশ করে এয়ারক্রাফটটা, পুশ করে গিয়ে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। সেই দাঁড়ানোর সময় আমরা ওটাকে রান আপ বে হিসেবে ইউজ করি, মানে আমরা প্লেনটাকে টেস্ট করে নিই। তাতে কী টেস্ট করি আমরা, ফুল ইঞ্জিন পাওয়ার দিয়ে ব্রেক লাগিয়ে ফুল ইঞ্জিন পাওয়ার দিয়ে ইঞ্জিনটা টেস্ট করা হয় যে ইঞ্জিনটা মানে চলার উপযুক্ত কিনা আজকের ফ্লাইটে। তখন যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে ইঞ্জিনে, তখনই আমরা অ্যাবোর্ড টেক অফ করে আমরা ওখানেই ইঞ্জিনিয়ারকে ডেকে নিই। ফলে সেই সময় শুধু মানে ইঞ্জিন চেক হয় না, সিস্টেমও চেক হয়। সেই সময় ফ্ল্যাপস যেগুলো আমরা ডানাতে যেগুলো বেরিয়ে আসে, সামনে পেছনে বেরোয়, ওটা চেক হয়। পেছনে দেখবেন রাডার, ওটাও চেক করা হয় যে ঠিকঠাক চলছে কিনা। তারপরে আরও সিস্টেম আছে আমাদের, যেগুলো এসওপি আছে, আমাদের সব চেকলিস্ট থাকে, আমরা চেক করি। একজন চেক করে পাইলট, আরেকজন সেটাকে
হ্যাঁ না বলে, মানে ইটস যেটা বলছিলাম যে ডবল চেক হয় সবসময়। এই নয় যে ক্যাপ্টেনই বলেছে তো ইট উইল বি হবে না, ফার্স্ট অফিসার মানে যে কো পাইলট আছে ওনাকেও সেটাকে কনকার করতে, হ্যাঁ উনি যেটা বলছে, উনি যদি বলে যেটা হোয়াইট দেখছেন তো ইনিও হোয়াইট দেখছেন, উনি যদি বলে গিয়ার আপ ইনিও চেক করবে গিয়ার আপ হয়েছে কিনা। তো অলওয়েজ মানে মাল্টিপল চেক থাকে, চেক করেই এয়ারক্রাফট যায়। ফলে ওই ইঞ্জিন মানে খারাপ ইঞ্জিন নিয়ে উড়েছে এরকমটা নেই, এই জায়গায় নেই বা হয় না। এইবারে যেটা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি জানতে চাইছেন যে কি হতে পারে পসিবল কজ, সেখানে অনেক কিছুই আমরা পসিবল কজ হতে পারে। তার মধ্যে আমি একটা বললাম যেটা হচ্ছে যে দুটো ইঞ্জিন তখনই বন্ধ হতে পারে যখন আপনি ফুয়েল মানে যেটা তেল যেটা খাদ্য দিচ্ছেন সেইটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, চোক হয়ে যায়। চোক হওয়ার কি হতে পারে, মানে যদি ওই তেলটা ফুয়েলটা যদি ভালো ফুয়েল না হয়, ওতে যদি কোনো কন্টামিনেশন থাকে, তখন ওই তেলটাই যদি যাওয়া বন্ধ হয়ে যায় তো দুটো ইঞ্জিন একসঙ্গে বন্ধ হতে পারে। বাট সেটা হলেও আপনি দেখবেন ক্যাপ্টেন যখন মেয়েডে করেছে হি নেভার সেডকে ইঞ্জিন ফেলিয়ার হয়েছে, ইঞ্জিন কিন্তু বলেনি আমি থ্রাস্ট পাচ্ছি না, আই এম নট গেটিং থ্রাস্ট, আই এম গোয়িং ডাউন। তো থ্রাস্ট পাচ্ছে না সেটা অ্যানালাইসিস আমরা অন্যভাবে করব, আমরা নিশ্চয়ই আপনাকে বলবো যে ওটা কি হতে পারে। বাট প্রাইমা ফেসি ইঞ্জিন বন্ধ হয়নি। ক্যাপ্টেন রায়, হ্যাঁ বলুন। যেটা ক্যাপ্টেন আশরাফ বলছেন, ওনার ধারণা হচ্ছে ইঞ্জিন বন্ধ হয়নি, উনি থ্রাস্ট পাচ্ছেন না, মানে পাইলট থ্রাস্ট পাননি এবং তিনি মেডে করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে ওনার প্রাথমিক ধারণা হচ্ছে যে ইঞ্জিন বন্ধ হয়নি, হয়তো ফুয়েলে কোনো কন্টামিনেশন ছিল, সেক্ষেত্রে হয়তো ইঞ্জিন বন্ধ, মানে ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই না থাকতে পারে। হ্যাঁ, ফিউল যদি ঠিক করে না যাচ্ছিল, এয়ারক্রাফট ইঞ্জিন উইল লুজ পাওয়ার, সেটা একটা পসিবিলিটি আছে। কিন্তু তাতে দুটোই ইঞ্জিনে আলাদা আলাদা ট্যাঙ্ক থেকে ফিউল যাচ্ছে, দুটোই ইঞ্জিনের পাওয়ার লুজ করবে, আর কোনো রকমে এয়ারক্রাফট রিকভার করতে পারছে না, দ্যাট ইজ আনলাইকলি। যেরকম বার্ড হিট ইজ ওয়ান possibility for loss of engine power, সেরকম contamination of fuel is আরেকটা possibility। আর থার্ড পসিবিলিটি আছে of wrong calculations। পাইলটসরা টেক অফের আগে ক্যালকুলেট করে এয়ারক্রাফট ওয়েট, ওয়েদার কন্ডিশনস, ওখানকে টেম্পারেচার, প্রেশার, লেন্থ অফ রানওয়ে, আর তারপরে সেই ক্যালকুলেশন করে ওরা চেক করবে যে কত স্পিডে আমি এয়ারক্রাফটকে রোটেট করব যাতে কি ইট সেফলি ক্লাইম্বস আউট। এতে যদি কোনো ক্যালকুলেশনে ভুল হয়, then there is a possibility aircraft will sink। কিন্তু তারপরে there is the thing that you can still recover from that। কিন্তু এতে দেখা গেল at least visually যাই আমরা দেখেছি on the video কি aircraft is consistently going down। তো সেটা দেখতে হবে কি ইঞ্জিন পাওয়ার যতটা ছিল সেটাও পাচ্ছিল না। আমি কেন? হ্যাঁ বলুন। বলা যায় না, এখন তো বলা যায় না। মেডে কল দিয়েছে মানে হি হ্যাজ রিয়েলাইজড, হি হ্যাজ সিন দ্য পারফরমেন্স ইজ ড্রপিং, এয়ারক্রাফট ইজ ড্রপিং, আর তার চেয়ে বেশি ও বলতে পারেনি। আর তখন সময়ও হয় না, অ্যাট সাচ লো অল্টিটিউড, ইন সাচ আ ক্রিটিক্যাল স্টেজ অফ ফ্লাইট, যখন তোমার হুইলস আর যে ল্যান্ডিং গিয়ার আছে সেটা এখনো উপরে নাইনি, সেটা তো আগেই নিয়ে নেওয়ার উচিত ছিল। তো তাতে একটা সন্দেহ হয় যে কি হলো যে ওরা ল্যান্ডিং গিয়ারটা উপরে নিল না। ঠিক ঠিক
ক্যাপ্টেন প্রদীপ রায় কিন্তু একটা নতুন কথা বলছেন যে হিউম্যান এরারের একটা মানে উনি কথা বলছেন, আমি জানি না হিউম্যান এরার হয়েছে কি হয়নি আমার জানা নেই, কিন্তু ছবিতে দেখে যতটুকু আমরা দেখছি, যে আমি কল্যাণ চৌধুরীর কাছে আসবো, যতটুকু ছবিতে আমরা দেখছি, ভিডিওতে দেখছি, তাতে মনে হয় না ওই 30 সেকেন্ডের মধ্যে হিউম্যান এরারের কোনো জায়গা হতে পারে, আমি বুঝতে পারছি না। কারণ আকাশ পরিষ্কার ছিল, ওয়েদার একদম অনুকূল ছিল, কোথাও কোনো চাপ ছিল না, একটা প্লেন টেক অফ করলো, 600-650 ফিট উঠলো, তারপর ছপ করে নেমে যাচ্ছে এবং মানে প্লেনের নিচটা ধাক্কা মারছে একটা জায়গায় এসে। তো আমার মনে হচ্ছে না, কল্যাণবাবু আপনি আমাকে বলুন, পাইলট যে মেডে কল করছিল, আপনাদের এটিসিতে কাজ করছেন, আপনারা কী করতে পারেন ওই সময় মেডে কল করলে? আপনার কী ক্ষমতা আছে ওই সময় করার? কারণ ওই তো প্লেনটা তো 600 ফুট ওপরে আছে, এটিসির ভূমিকা কী থাকতে পারে? আমি সেটা এক্সপ্লেন করছি শর্টলি। তার আগে এই ইঞ্জিন সিজ করা নিয়ে একটুখানি আমি বলতে চাই। এটা হচ্ছে একটা ইঞ্জিন সিজ করে তার দু রকম কারণ হতো, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে বাইরের কোনো ফরেন মেটেরিয়াল ইঞ্জিন করতে পারে, হ্যাঁ, বার্ড হতে পারে, হেল হতে পারে, পেবলস হতে পারে, টেক অফের সময় সে সাক করে নিয়েছে, রানওয়েতে পড়েছিল। তো এক্সটার্নাল মেটেরিয়াল, এটা হচ্ছে এক্সটার্নাল রিজন। ইন্টারনাল রিজন দ্যার আর সেভারাল। মেকানিক্যাল ফেলিওর হতে পারে, ইলেকট্রিক্যাল ফেলিওর হতে পারে, সফটওয়্যার সিস্টেম ফেলিওর হতে পারে, যেগুলো পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। এয়ারক্রাফট এফএমসি, ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার। ফুয়েল হতে পারে। ফুয়েল ফেল করার আবার অনেকগুলো কারণ হতে পারে। ফুয়েল যে ইঞ্জিনে যাচ্ছে, যেটা ক্যাপ্টেন রয় বললেন, 3টে আলাদা ট্যাঙ্ক থেকে যাচ্ছে, লাইন আলাদা, এবং সেই ফুয়েল পাম্প যেটা ইঞ্জিনে ফুয়েল পাঠাচ্ছে ফেল করতে পারে। সেটা রিডান্ডেন্সি আছে। রিডান্ডেন্সি কি? সাকশন। যদি ফুয়েল পাম্প ফেল করে ইঞ্জিন সাক করতে পারবে, তার একটা লিমিটেশনস আছে। 2, যদি এটাও ফেল করলো তাহলে পারে আর কিছু করার নেই, সেটা হচ্ছে রিমেনিং ফুয়েল যেটুকু থাকবে তাতে যেটুকু উড়বে, তারপর ইঞ্জিন সিজ করবে। তো এইটা অ্যাজ এ প্র্যাকটিক্যালি আমি এ ব্যাপারে লেম্যান, আমি এটিসিও, কাজেই এটা আমার ধারণা থেকে বললাম। আর আপনি যেটা বলছেন মেডে হচ্ছে আমাদের কাছে মানে একটা চরম দুঃস্বপ্নের মতো, হ্যাঁ, যে চ্যানেলে বসে মেডে শব্দটা শুনবো, এটা কল্পনা করলেই আমাদের টেনশন হয়। আমিও শুনেছি, হ্যান্ডেল করতে হয়েছে। কীরকম? কলকাতা এয়ারপোর্টে একটা ক্র্যাশ হয়েছিল, তখন আমি কন্ট্রোলার ছিলাম, মানে আই ওয়াজ দ্য পারসন হু ওয়াজ কন্ট্রোলিং দ্য ট্রেনটা ক্র্যাশ হয়েছিল। এটা কোন সাল? আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে খুব সম্ভবত 2003-এর শেষের দিক বা 4-এর প্রথম দিকে, খুব সম্ভবত 2004। যে প্রশ্নটা আমি করলাম, মেডে শোনার পর এটিসির কাছে কি উপায় থাকে যেটাকে কন্ট্রোল করা? এক্স্যাক্টলি, এই যে মেডে কল, এটা হচ্ছে এক্সট্রিম সিচুয়েশন। টেকনিক্যালি আমি যদি বলি, এটাকে বলা হয় when the aircraft and its occupants are in imminent danger, মানে পাইলটের আর কোনো উপায় দেখছে না, এভরিথিং ইজ আউট, সেই ক্ষেত্রে মেডে কল দেওয়া হয়। এই মেডে কল যে মুহূর্তে কন্ট্রোলার পাবে, তখন কন্ট্রোলারের অ্যান্ড বোথ পাইলট অ্যান্ড কন্ট্রোলার দে আর ওয়েল ট্রেন। তাদের এমন নয় যে তাদেরকে পিরিয়ডিক্যাল ট্রেনিং নিতে হয়, এইসব সিচুয়েশন হলে কীভাবে হ্যান্ডেল করবো, এর পিরিয়ডিক্যাল ট্রেনিং আছে, সিমুলেশনে বসে বা এতে তার থিওরি প্র্যাকটিক্যাল সিমুলেশন করে, যাতে ওই সময় চিন্তা করে কি করব ভেবে, দের ইজ নো টাইম, ভাবার সময় নেই, দের ইজ নো টাইম, সো দে আর ওয়েল প্রিপেয়ার্ড। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে পে আনডিভাইডেড অ্যাটেনশন। আমরা কি করি, ধরুন একটা এয়ারক্রাফট, আমি একজন কন্ট্রোলার, আমি 5টা জাহাজ কন্ট্রোল করছি, একজন মেডে কল দিল, তো আমাকে আনডিভাইডেড অ্যাটেনশন ভুলে গেলে তো হবে না, তাহলে তো ও মেডে কল দেবে, ওরও এমার্জেন্সি হয়ে যাবে। যে ইনচার্জ আছে তার ডিউটি হচ্ছে অ্যাডিশনাল ম্যান পাওয়ার ডিপ্লয় করা এবং অন্য যে 4টি এয়ারক্রাফট তাকে অন্য ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া, যাতে এ ডিস্টার্ব না হয়। তাকে নিয়ে গেল, অন্য কন্ট্রোলার টেক ওভার করে নিল, একে আনডিভাইডেড অ্যাটেনশন দেওয়া হলো। এইবার তারপরে হচ্ছে সিচুয়েশন অনুযায়ী, যে এইগুলো খানিকটা প্রসিডিওর, খানিকটা কন্ট্রোলারের ওই তাৎক্ষণিক বুদ্ধি বা অভিজ্ঞতা, এবং প্রসিডিওর অনুযায়ী কী করতে হবে, কীভাবে আনতে হবে, কতটা আনতে হবে, সেইটা কন্ট্রোলার ডিসাইড করে। এটা 2 নম্বর। একটা আপনি বললেন যে হিউম্যান এরারের একটা ক্যাপ্টেন রয় বলে ইন্ডিকেট করলেন। দেখুন, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আমি যদি খুব ব্রডলি বলি, হিউম্যান এরার 4টে সোর্স থাকতে পারে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ পাইলটস, because they are the most critical person. Second, যদি কেউ আসে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, because they are the first person who are first facing the situation and trying to handle it in a critical situation. এরপরেই যারা আসে সে হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ার,
যেটা এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, ওই গ্রাউন্ডে যারা check সার্টিফাই করেছে। করছে যে এয়ারক্রাফটটা টেক ওভার করার আগে তার বিভিন্ন তার লিস্ট আছে যে কি কি যন্ত্র চেক করতে হবে, কি কি জিনিস চেক করতে হবে, তার আমি প্যারামিটার। জানি না, আমার জানা নেই, কিন্তু কোথাও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে এই যে গ্রাউন্ড হ্যান্ডলিংটা টার্কির কোনো একটা কোম্পানি করতো এবং এই ধরনের ইয়েতে এবং সেই কোম্পানিটা এই যে ভারত পাকিস্তান ইয়ের পরে সেই কোম্পানিটার চুক্তি হয়তো বাতিল করে দেওয়া হয়েছে। আমার জানা নেই এটা ভবিষ্যতে আলোচনায় উঠে আসবে কিনা। হ্যাঁ, এটা আমার পক্ষেও গেস করা মুশকিল, আমিও এটা শুনিনি। আর একটা ক্যাটাগরি পিপল আছে যারাও মানে যে কটা এয়ারপোর্ট ওরা হ্যান্ডেল করতো হ্যাঁ, তার মধ্যে জানি, আহমেদাবাদ শুনেছি, তার মধ্যে আহমেদাবাদ রয়েছে। হ্যাঁ, সবাই জানে। আর একটা প্রফেশন আছে যারা সেফটি ক্রিটিক্যাল এবং তদন্তের আওতায় আসবে, সেটা হচ্ছে যেটা ক্যাপ্টেন রয় ইন্ডিকেট করলেন, ফ্লাইট ডেসপ্যাচার। এই যে ডেসপ্যাচারের কাজ হচ্ছে ওই যে এয়ারপোর্ট থেকে টেক অফ করছে তার ফিজিক্যাল কন্ডিশন, তার টেম্পারেচার, তার প্রেশার, উইন্ড কন্ডিশন কী আছে, সেই অনুযায়ী এয়ারক্রাফটের লোড কী আছে বা কতটা হতে পারে ম্যাক্সিমাম, সেই অনুযায়ী কতটা ফুয়েল নেবে। এবার এই কন্ডিশনে তার এই বিভিন্ন স্পিড V1, VR, V2 কী স্পিড হবে, কারণ ওটা তো ফিক্সড নয়, ওটা করে। তো এরা কিন্তু ওই পাইলটের পক্ষে বসে বসে ক্যালকুলেট করে প্লেন চালানো ইটস নট পসিবল, এত টাইম নেই। দে আর ভেরি প্রেশাস, ভেরি কস্টলি সেগমেন্ট অফ এভিয়েশন। তো এরা হচ্ছে এই ফ্লাইট প্ল্যানার যারা, ফ্লাইট ডেসপ্যাচার যারা, তারা এগুলো করে। অ্যান্ড দে আর একটা ফ্লাইট শুরু হওয়ার অনেক আগে থেকে এটা শুরু হয়। আপনি অনেক কথা বললেন, আমি একটা এটিসির ভূমিকা, পাইলটের ভূমিকা, গ্রাউন্ড হ্যান্ডলিং যারা করেছে তাদের ভূমিকা, বিমান সংস্থার কোনো ভূমিকা থাকতে পারে কি? হ্যাঁ আছে, আমি আসছি সেটাই। এইবার এরা সবাই কিন্তু লাইসেন্সড, এই অল ফোর দে আর লাইসেন্সড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে কেউ এসে সে কাজ করতে পারবে না, অনলি অথরাইজড পারসন হ্যাভিং দ্য ভ্যালিড লাইসেন্স দে ক্যান অনলি ডু, এরাই শুধু এই কাজটা করতে পারে। তাহলে বিমান সংস্থার প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে তখনই আসবে যদি দেখা যায় যে সাফিসিয়েন্ট লোক নেই বিমান সংস্থা, এইখানে বিমান সংস্থার ম্যানেজমেন্টের, বা বিমান সংস্থা বলে বলছি না, মানে গ্রাউন্ড হ্যান্ডলিং যারা করেছে সেখানে 5 জনের জায়গায় হয়তো একজন কাজ করেছে বা দুজন কাজ করেছে। এটা ভারতবর্ষে বা এই ধরনের দেশে খুব অস্বাভাবিক কিছু নয়, আমি জানি না এক্ষেত্রে। আমি এই আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগদান করেছেন বিজেপির পক্ষে সজল ঘোষ। সজল, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আমি সুমনের কাছেও আসবো, সজলের কাছে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন সমীর চক্রবর্তী, সমীরদার কাছে আসবো। ভারতের ইতিহাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনা যা হয়ে গেছে, আমরা একবার দেখব যে ভারতে এর আগে কতগুলো বিমান দুর্ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে। 7ই জুলাই 1962 মুম্বাইয়ের কাছে পাহাড়ে ধাক্কা মারে বিমান, মৃত 98। 28শে জুলাই 1963 মুম্বাই বিমানবন্দরে ভেঙে পড়ে বিমান, মৃত 63। 14ই জুন 1972 দিল্লি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমান, মৃত 85। 31শে মে 1973 দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ে বিমান, মৃত 48। 12ই অক্টোবর 1976 মুম্বাইয়ে বিমান ভেঙে পড়ে 95 জন মৃত। পয়লা জানুয়ারি 1978 আরব সাগরে ভেঙে পড়েছিল বিমান, মৃত 213 জন। 19শে অক্টোবর 1988 আহমেদাবাদ বিমানবন্দরে, যেখানে গতকাল ঘটনা ঘটেছে, সেখানে বিমান ভেঙে পড়ে 130 জনের মৃত্যু। 14ই ফেব্রুয়ারি 1990 বেঙ্গালুরু এয়ারপোর্টে নামার সময় দুর্ঘটনা, মৃত 92। 16ই আগস্ট 1991 ইম্ফল বিমানবন্দরের কাছে পাহাড়ে ধাক্কা, মৃত 69। এরপরে 26শে এপ্রিল 1993 মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বিমানবন্দরে রানওয়েতে ট্রাকে ধাক্কা, বিমানে আগুন লাগে, 55 জন মৃত। ভারতের ইতিহাসে সব থেকে বেশি লোকের দুর্ঘটনায় মৃত্যু, সেটা হচ্ছে 12ই নভেম্বর 1996 হরিয়ানার আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ, 349 জন যাত্রীর মৃত্যু। 17ই জুলাই 2000 পাটনা বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনা, মৃত 60।
22শে মে 2010 ম্যাঙ্গালোর বিমানবন্দরে খাদে পড়ে যায় বিমান নামার সময়, সেখানে মৃত 158। 7ই আগস্ট 2020 কেরলের কোজিগড়ে রানওয়ে থেকে ছিটকে খাদে বিমান পড়ে, মৃত 21 জন। আমি সুমন ভট্টাচার্যের কাছে আসবো। সুমন, দুটো প্রশ্ন। এতগুলো বিমান দুর্ঘটনা তো হয়েছে, আমরা দেখেছি, একটা ছোট্ট তথ্য না দিলে নয়, যেটা একজন রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে তুই বলতে পারবি, সেটা হচ্ছে এই ড্রিমলাইনার প্লেন নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠেছিল। বাজপেয়ী সরকারের শেষের দিকে এয়ার ইন্ডিয়ার জন্য ড্রিমলাইনার কেনার প্রস্তাব এসেছিল। এয়ার ইন্ডিয়া তখন সরকারি ছিল। প্রস্তাব খতিয়ে দেখে তার যোজনা কমিশনে পাঠানো হয়। দুটি বিষয়ে যোজনা কমিশন আপত্তি তুলেছিল, এক হচ্ছে প্রযুক্তি, দুই হচ্ছে আর্থিক, কেন এত বেশি টাকার দাম। 2016 সালে বিমান মন্ত্রকের প্রতিমন্ত্রী সংসদে জানান, এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার আসার পরেই তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। বিমানের সফটওয়্যার, ইঞ্জিন এবং কিছু যন্ত্রাংশ নিয়েও সমস্যা দেখা দিয়েছে। বোয়িংয়ের সাথে কথা বলে সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। ড্রিমলাইনারের জন্য এই বিপুল পরিমাণ অর্থ খরচা নিয়ে প্রশ্ন তুলেছিল সিএজি। এক একটা ড্রিমলাইনার বিমানের গড়ের দাম $18 কোটি। সুতরাং এইরকম একটা প্লেন দুর্ঘটনার পরে অবশ্যম্ভাবীভাবে যে প্রশ্নটা উঠে আসবে, নানা রকমের তথ্য, নানা রকমের তদন্ত তো হবেই, কিন্তু কি কি প্রশ্ন উঠতে পারে, পলিটিক্যালি কি কি হতে পারে? দেখ, প্রথম সবচেয়ে জরুরি প্রশ্ন হচ্ছে যে বোয়িংয়ের সমস্যা আছে। বোয়িং 737, যেটাকে প্রায় 18 মাস বসিয়ে রাখতে হয়েছিল, সেটা জাকার্তা এবং ইথিওপিয়ায় পরপর দুটো দুর্ঘটনায় পড়ে, যেটা কল্যাণবাবু বলছিলেন। দুটো ক্ষেত্রে সফটওয়্যার ফেলিওর ছিল। সফটওয়্যার ফেলিওর মানে হচ্ছে নোজ ডাইভে গেছিল। দুটো ক্ষেত্রেই মানে পাইলটের কিছু করার ছিল না, মানে পরবর্তীকালে বিভিন্ন ইনভেস্টিগেশনে দেখা গেছে। বাট দ্যাট ওয়াজ বোয়িং 737, যে নোজ ডাইভে গেছে, এমসিএস এর ফেলিওর। দুটো ঘটনায় 345 জন মারা যায়। 18 মাস বোয়িং 737Xকে বসিয়ে দিতে হয়। এফএর মানে আমেরিকান ইনভেস্টিগেশনের দীর্ঘ পরে বোয়িং ছাড়পত্র পায়। এটা বোয়িং 787 ড্রিমলাইনার। এবার বোয়িং 787 নিয়েও কিন্তু সমস্যা ছিল, যেটাকে আমরা ওভারলুক করেছি কিনা বা বোয়িং চাপা দিয়েছে কিনা সেটা প্রশ্ন। বোয়িং 787 নিয়ে প্রশ্নটা কীরকম? বোয়িং 787 নিয়ে প্রশ্ন হচ্ছে 2024-এ আলাস্কাতে একটা ফ্লাইটে আচমকাই দরজা খুলে বেরিয়ে যায় এই ড্রিমলাইনারে, যার জন্য হিউজ পেনাল্টি দিতে হয়েছিল। তো ঠিক সাইমেন্টেনিয়াসলি যেটা সময়, যেটা মানে তোর প্রশ্ন রাজনৈতিকভাবে যেটা প্রশ্ন, যখন ইউএস সিনেট কমিটির সামনে বোয়িংকে সাক্ষ্য দিতে হচ্ছিল, 3 জন হুইসেল ব্লোয়ার, আমি হুইসেল ব্লোয়ার শব্দটা ব্যবহার করছি, আমিও করেছি, যারা এই বোয়িংয়ের সমস্যাগুলোর কথা বলছিল, এবং 737 না, তারা কিন্তু 787 ড্রিমলাইনারের সমস্যা রয়েছে বলে বলছিলেন। 3 বার তারা বলেছেন এবং 3 বার বোয়িং এটাকে চাপা দিয়েছে। বোয়িংয়ের চাপা না দিয়ে উপায় ছিল না। ওই 18 মাস যে বোয়িং বসেছিল, সেই 18 মাস বোয়িং বসে থাকার জন্য বোয়িংয়ের ক্ষতির পরিমাণ ছিল ওদের ব্যালেন্স শিট অনুযায়ী $20 বিলিয়ন, বাট পারহ্যাপস দ্যাট ইজ $60 বিলিয়ন, কারণ ওদের আরও 1200 প্লেনের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছিল। বাট হিয়ার কামস দ্য পলিটিক্যাল কোয়েশ্চেন, হু আর দ্য বিগেস্ট সেলসম্যান ফর দ্য বোয়িং? বারাক ওবামা হিমসেলফ সেড, আমি বোয়িংয়ের সবচেয়ে বড় সেলসম্যান। ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ সেড, আমি তো বোয়িং বেচতেই যাই। এই যে এয়ারবাস বনাম বোয়িং, মানে পৃথিবীতে প্লেনের ক্ষেত্রে এই দুজনেরই একদম, মানে এই দুজনেই খেলে, এর বাইরে কেউ নেই, এই দুজনই। তো এয়ারবাস এগিয়ে যাচ্ছিল এবং বোয়িং পিছিয়ে পড়ছিল। সেটাতে বোয়িংয়ের ক্ষেত্রে অন্তত ইউএস সিনেট কমিটি যা যা বলেছিল সেটা বোয়িং মেনেছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে। এবং আমেরিকান সিনেট কমিটির অভিযোগ ছিল বোয়িং যে আউট অফ দ্য কোর্ট যে সেটেলমেন্টটা করেছিল সেটা অনৈতিক। বিশেষ করে জাকার্তা এবং ইথিওপিয়া যারা ভেঙে পড়েছিল তাদের আত্মীয় স্বজনদের অভিযোগ ছিল। দেখ, এটা তো ডেফিনিট যে দেয়ার আর সাম ফেলিওর ফ্রম দ্য পার্ট অফ ড্রিমলাইনার, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। ঠিক। সমিত দা, এই যে ফেলিওর দিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আপনাদের বক্তব্য কি? দেখুন, এখানে প্রথমে দলের তরফ থেকে বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমাদের যিনি নেত্রী তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকালকে জানিয়েছেন, যারা প্রথমেই, আমারও সেটা এই বক্তব্য থাকবে
যে পরিবারের মানুষগুলো চলে গেছেন, এতগুলো মানুষ, তাদের পরিবারকে এই অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের মাধ্যমে সমবেদনা জানাচ্ছি। দেখুন, দুটো ঘটনা ঘটেছে, দুটো অ্যাক্সিডেন্ট ঘটেছে, কিন্তু আমি এতক্ষণ আলোচনা চুপ করে শুনছিলাম। একটা হচ্ছে প্লেন ক্র্যাশ, আরেকটা হচ্ছে যার ওপর গিয়ে আছড়ে পড়লো সেখানকার মানুষ, মেডিকেল হোস্টেল, মেডিকেল হোস্টেল, অতগুলো ডাক্তার, তার পার্শ্ববর্তী যে বসতি, সেখানেও কতজন মারা গেছে আমরা জানি না। এবার দুটো ইনসিডেন্ট, কিন্তু এবার সেখানেও তো অভিঘাতে মৃত্যু ঘটেছে। এবং আপনি যে সংখ্যাটা বললেন অনুষ্ঠানের শুরুতে, যে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 265 জন মারা গেছেন, এই সংখ্যাটা এখনো নিশ্চিত নয় কোথায় গিয়ে দাঁড়াবে। বিমানে তো যাত্রী ছিলেন ক্রু, পাইলট এবং 230 জন যাত্রী নিয়ে 242, তার মধ্যে একজন মাত্র বেঁচেছেন ঈশ্বরের অসীম কৃপায়। তাহলে 241 জনের মৃত্যুটা নিশ্চিত। তখন সে মৃত্যুর তো পুরো লিস্ট রয়েছে, প্যাসেঞ্জার লিস্ট রয়েছে, সেখান থেকেই তো বেরিয়ে আসছে। দ্বিতীয়, তাহলে তার বাইরে আপনাদের দেওয়া এক্ষুনি যে তথ্য আপনি বলছেন, তাতেই 24 জন ডাক্তার এবং ওই অভিঘাতে যে পার্শ্ববর্তী যে বসতি, সেখানকার মানুষ মারা গেছেন। কেন ঘটলো? দেখুন, আমি টেকনিশিয়ান নই, আমি বহুবার বহু জায়গায় দেশ বিদেশ আমি যাত্রী, সুতরাং আমার টেকনিক্যাল নো হাউ জানা নেই। যেখানে ক্যাপ্টেন সাহেব বসে আছেন, এটিসি চিফ মানে এয়ার ট্রাফিক কন্ট্রোল, তার যেখানে অধিকর্তারা বসে আছেন, ইটস অ্যাবসলিউটলি টেকনিক্যাল লাইন। আমি কি করে বলবো সেটা? এরা যে কথাটা বলছে, সুমন একটু আগে যেটা বলছিল যে বোয়িং নিয়ে, দেখুন, রাজনীতি করতে গেলে সব সাবজেক্টেই একটু আধটু পড়াশুনো থাকে এবং করা উচিত। এই যে ইন্টারন্যাশনাল দুটো কোম্পানি খেলছে, আমেরিকান কোম্পানি বোয়িং অ্যান্ড ফ্রেঞ্চ কোম্পানি এয়ারবাস, আপনি যেটা আপনার তথ্য পরিসংখ্যানে বলছিলেন 1990 সালের 14 ফেব্রুয়ারি যেটা ব্যাঙ্গালোরের কাছে ক্র্যাশ হয়েছিল, দ্যাট ইজ এয়ারবাস A320, তখন কিন্তু ওটাই ছিল অত্যাধুনিক। তখন একটা প্রশ্ন উঠেছিল যে পাইলট ওয়াজ নট প্রপারলি ট্রেন্ড, যে এর ব্যাপারে আপনার কম্পিউটারাইজড গোটা ব্যাপারটা ছিল। আমি স্মৃতিশক্তি থেকে বলছি আপনাকে। দেখুন, আরেকটা বিষয় আছে এখানে, আমিও কিন্তু রাজনীতির বাইরে, তো আমার প্রফেশন নেই, আমি তো ব্যবসা করি। আজকের সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কোম্পানিগুলো, রাইট ফ্রম সিঙ্গাপুর এয়ারলাইন থেকে শুরু করে একদম টাটা কোম্পানি পর্যন্ত যদি চলে আসেন, এরা কিন্তু সমস্ত প্লেনগুলো লিজিংয়ে কেনে এবং 17 থেকে 18 ঘন্টা যদি ফ্লাই না করে প্রত্যহ এই বিমানগুলো, তাহলে কিন্তু লিজ রেন্টালটা আপনি জমা দিতে পারবেন না। ফলে এই প্লেনগুলো ওভারফ্লাইং হয়ে যাচ্ছে না, তো যে রেসটা তার প্রয়োজন, সেটাই কি কোথাও প্রবলেম হচ্ছে? আমার প্রশ্ন এক। ঠিক। আমার প্রশ্ন দুই, ওভারওয়েট হয়নি তো? 242 জন যাত্রী, ক্রু মেম্বার সব নিয়ে আমি যদি অ্যাভারেজ ধরি, এক একজন প্যাসেঞ্জারের 75 কিলো ওজন। তার একটা আছে। আরেকটা প্রশ্ন আসবে, এই যে আপনার 1.5 লক্ষ লিটার তেল, তার নাকি ওজন, আমি যা শুনছি 35 টন তার ওজন, এবং যাত্রীদের ওজন, এটা ক্যাপ্টেন সাহেব ভালো বলতে পারবেন, যাত্রীদের ওজন এবং প্রত্যেক যাত্রীর সঙ্গে 20 থেকে 30 কিলো মাল তারা নিয়ে যান এবং 7 কিলো হ্যান্ড ব্যাগেজ, এটা ফিক্সড। বিজনেস ক্লাস হলে 30 কেজি, 15 কিলো হ্যান্ড ব্যাগেজ, এখন 7 কিলো, 7 কিলো, আমি বোধহয় ঠিক বলছি, আমি জানি না। 7 কিলো হ্যান্ড ব্যাগেজ, টাকা দিলে এক্সট্রা নিশ্চয়ই না। তারপরে ব্যাপার আছে, বিজনেস ক্লাসে 30 কেজি, যেখানে এমনি ক্লাসে হচ্ছে ইকোনমি ক্লাসে 20 কেজি। ফলে 18 জনের এক মিনিট আমি একটু বলে নিই। ইন্টারন্যাশনাল ফ্লাইটে এক্সিকিউটিভ ক্লাস বলে না, বিজনেস ক্লাস, এক্সিকিউটিভ ক্লাসটা হচ্ছে ডোমেস্টিক, এতে বলা হয়। ঘটনা হচ্ছে না, ফার্স্ট ক্লাস আছে, দেন বিজনেস ক্লাস, দেন ইকোনমি ক্লাস। আমার বক্তব্যটা সেখানটা নয়। আমার বক্তব্য, আপনি যদি এটাকে ক্যালকুলেট করেন, আপনি দেখবেন 125 টন থেকে 130 টন ফুয়েল সমেত মিনিমাম। ক্যাপ্টেন সাহেব ভালো বলতে পারবেন, আবার বলছি, আমি এরকম অ্যাকুরেট বলতে পারবো না, ওভারওয়েট ছিল না তো। শোনা কথা আমার, ওভারওয়েট থাকলে নাকি ক্যাপ্টেনরা ডিউরিং ফ্লাইং টাইম তারা নাকি খানিকটা পেট্রোল অফলোডও করেন রানিং অবস্থায়, ফ্লাইং অবস্থায়। এটা আমার শোনা কথা। আমি আপনার আশার কাছে জানতে চাইবো, আমি সজলের কাছে জানবো। সজল, এই যে যেটা বাণিজ্যিক দিকটা আপনি মাথায় রাখবেন, কিন্তু এই যে ওভারফ্লাইং হচ্ছে কেন? একদম সজল, আপনার বক্তব্য।
দেখুন, আমার সত্যি কথা বলতে গেলে এটা আমাদের জন্য অকওয়ার্ড। আমরা রোজ যে ধরনের কথা বলি সে ধরনের কথার মাঝখানে যে আজকে কথা বলাটা খুবই মুশকিল। হ্যাঁ, আর সমীর কাকু একটা ভালো কথা বলেছেন, আমি কাকুই বলি তো এখানেই বলছি, তো উনি একটা ভালো কথা বলেছেন যে আমাদের একটু আধটু পড়াশোনা, এই অল্প বিদ্যা ভয়ঙ্করীটা না আমাদের সবার মধ্যে থাকে এবং সেটা খুব প্রবলেমেটিক। আমি সমীর কাকুরা মাঝে মাঝে বিজনেস ক্লাস এইসব ক্লাস, ওরা বাসে কম চড়ে, প্লেনে বেশি চড়ে, তো হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ, তো ফলে আমার সেরকম খুব একটা অভিজ্ঞতা নেই। তো কোনটা বিজনেস কোনটা এক্সিকিউটিভ সুমন দা সমীর দা এরা ঠিক করুক, আমার এসব কোনো জানা নেই। আমি যে কবার চড়েছি সাধারণ প্যাসেঞ্জাররা যেখানে চড়ে, ব্যাপারটা আমি বলি, দেখুন অ্যাক্সিডেন্ট দুর্ভাগ্যজনক, যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এটা তো হয়, কালো হবে, দিস ইজ নট ফুল প্রুফ। আমরা অ্যানালিসিস করব, আমাদের সময় কাটাতে হবে, আমাদের বলতে হবে। আমরা দেখুন এক্সপার্টরা এখানে যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথার মধ্যে মেবি মে নট বি আছে। ব্ল্যাক বক্সও কতটা কি দিতে পারবে সেটা আমারও জানা নেই, শুনেছি ব্ল্যাক বক্স থেকে পাওয়া যায়। দেখুন আমি কতগুলো কথা বলি, সেটা হচ্ছে যে বর্তমানে আপনি বলছিলেন বাজপেয়ী সরকারের আমলে এটা নিয়ে বিভিন্ন বিতর্ক হয়েছে। বাজপেয়ী সরকার আজকে থেকে প্রায় 25-30 বছর আগেকার, 21 বছর আগেকার ঘটনা। আপনি আমাকে বলুন 20 আছে, 21-20 এটা নিয়ে বিতর্কে যাচ্ছি না, আমি বলছি 21 বছর ধরে এই প্লেনটা কিন্তু আমাদের সার্ভিস দিয়েছে। এই প্লেনটা আরে এই না না না, এর ডেলিভারি হয়েছে 2012 সালের পর, আমি কি 2013 সালে। 2012 তে ডেলিভারি। আরে বাবা, আমি তো আমি জানি না বলেছি, আগেই বলেছি, আপনি তো এত জানেন, আমি জানি না, আমি তো আগেই বলেছি। আমার বক্তব্য 12 বছর এটা দিয়েছে। মনমোহন সিং প্রাইম কঙ্কড মতন একটা প্লেন, লাক্সারিয়াস এবং বিগেস্ট, এই আর কি তার ক্যালিবার লোক তো বহন করার শুনেছি, সেই প্লেনও বন্ধ করতে হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। আমরা কিছুদিন আগে একটা ফেরারির মতো গাড়ি, মানে আপনার এই ড্রিম লাইনার, যেমন যারা গাড়ির প্যাশনেট তাদের গাড়ির জগতের ড্রিম লাইন হচ্ছে ফেরারির মতন গাড়ির স্বপ্ন দেখে, সেই গাড়িও আমরা রাস্তায় হাইওয়ের ওপরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অ্যাক্সিডেন্ট হতে দেখেছি, এবং দেখেছি তার যেগুলো সেফটি ভাল্ভ যেগুলো কাজ করার কথা ছিল, মানে এয়ার ব্যাগ যেগুলো ছোটখাটো মারুতি গাড়িতে থাকে সেগুলো অব্দি করলি। আমি বলছি গত 14 বছরে, শেষ করে দিই দাদা, সেটা হচ্ছে প্লেনের সংখ্যা বেড়েছে প্রায় ডবল, 400 মতন এয়ারক্রাফট ছিল। হ্যাঁ বলছি 400 মতো এয়ারক্রাফট। এটাই তো মোদিজির যেটা নতুন ভারতবর্ষের লোককে যে হাওয়াই চটি পরে প্লেনে উঠবে। আরে সিকিউরিটির প্রশ্ন এসো, রেলের সিকিউরিটি নেই, দাদা গো রোড অ্যাক্সিডেন্ট, আচ্ছা শোন, প্লেনের সিকিউরিটি নেই, মানুষ কোথায় যাবে? হাঁটবে? গরুর গাড়ি কিনে দাও, মানে গরুর গাড়ি কিনে দাও। হ্যাঁ, রাজ্যের অবস্থা আমি বলছি 137টা এয়ারপোর্ট ছিল। কেন বলছি সেটা শুনুন। 137টা এয়ারপোর্ট ছিল স্বাধীন হওয়ার আগে থেকে 14 সাল অবধি। আজকে সেটা 487-তে পরিণত হয়েছে, আমার যদি খুব ভুল না থাকে। আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে ধরুন প্লেন বাড়ছে, যাত্রী বাড়ছে, যাত্রীদের সঙ্গে মাল বাড়ছে নিয়ে যাওয়ার, হ্যাঁ, তাতে অ্যাক্সিডেন্টও বাড়বে। আপনি যা হিসেব দেখিয়েছেন, 62 সালে একটা, 63 সালে দুটো, 72 সালে দুটো, 87 সালে 78 সালে একটা, 88-তে একটা, 90-তে একটা, 91-তে একটা, 93-তে একটা, 96-তে। এটা কোনো কথা হলো? না, আমি বলছি যাত্রী বাড়লে অ্যাক্সিডেন্ট বাড়বে, গাড়ি বাড়লে অ্যাক্সিডেন্ট বাড়বে, এটা ন্যাচারাল রুল। এই দেখুন, এইটা আপনি পৃথিবীতে কোথাও এই কদিন আগে যেদিন 7ই মে, হ্যাঁ 7ই মে, যেদিন ভারতবর্ষ পাকিস্তান অ্যাটাক করছিল, সেদিন বহু চ্যানেল ফিলাডেলফিয়ার একটা প্লেন অ্যাক্সিডেন্টকে ভারতবর্ষের বিমানবন্দর অ্যাটাক বলে দেখিয়ে দিয়েছিল। একই সময় আগে পরে ঘটেছিল বিষয়টা। তো বলছি দেখুন, এগুলো বাস্তব ঘটনা, নাথিং ইজ ফুল প্রুফ। আমরা সঞ্জয় গান্ধীর মতো একজন লিডার হারিয়েছি এই প্লেন দুর্ঘটনায়। তো এগুলো আছে, এগুলো থাকবে, কতটা কম করা যায় সেটাই তো লক্ষ্য, সেটা খুঁজতে হবে, কিন্তু দুর্ঘটনা হবে না। 2016 সালে আপনাদের সরকারের আপনাদের মন্ত্রী, বিমানমন্ত্রী, তিনি কিন্তু এই ড্রিম লাইনার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমার প্রশ্ন কারণ তার আগে নিয়ে আমেরিকাতে প্রশ্ন উঠে গেছে। আমি বলছি আমেরিকার ওষুধ তোমার রাজ্যে দাদা এখনো চলছে, যেগুলো আমেরিকায় বন্ধ হয়েছে, এগুলো এইসব প্রশ্ন থেকেই যায়। আমার প্রশ্ন সেটা না, আমি বলছি প্রশ্ন থাকতে পারে, কিন্তু এও 12-14 বছর আপনাকে সার্ভিস দিয়েছে, এটাও তো মানতে হবে। ঠিক, আমি এই আলোচনায় ফিরবো। আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই রয়েছেন এক্স ডাইরেক্টর এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কল্যাণ চৌধুরী, রয়েছেন ক্যাপ্টেন আশরাফ শেখ, রয়েছেন
সমীর চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন, বিজেপির পক্ষে সজল ঘোষ রয়েছেন, সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক যোগদান করেছেন, ক্যাপ্টেন অরিন্দম দত্ত, পাইলট অরিন্দম দত্ত, এবং আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন প্রদীপ রায় এবং ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার। আমি সঙ্গে মৈত্রেয়ী আছে এই মুহূর্তে আহমেদাবাদের ওই ঘটনাস্থলে রয়েছে মৈত্রীর কাছে আমি আসবো। তার আগে আমি ক্যাপ্টেন প্রদীপ রায়ের কাছে জানতে চাইব, একটা প্রশ্ন উঠেছে এই আমাদের আলোচনার মধ্যে থেকে, যে প্রশ্নটা তুললেন, আমরা সাধারণ মানুষ হিসেবে হয়তো আপনাদের কাছে এটা মনে হয়তো এটা গুরুত্বপূর্ণ অতটা নয়, কিন্তু কেউ কেউ একটা কথা বলছেন যে ওভারলোডিংয়ের কথা, অর্থাৎ ফুয়েল 1 লক্ষ 1.5 লক্ষ লিটার মতো ফুয়েল, যাত্রীদের লাগেজ, যাত্রীদের ওয়েট, এই যে বোয়িংয়ের ড্রিমলাইনার এটা কতটা ওয়েট বহন করতে সক্ষম, বা এর কোনো মাপকাঠি আছে কিনা যে কিভাবে ঠিক করা যায় না এটা ওয়েটের নিচেই আছে, এটার কি কোনো রুল বা রেগুলেশন, বা আপনারা কি ককপিটে বসে বুঝতে পারেন যে আপনার প্লেনের ঠিক ওজনটা ঠিক কতটা হচ্ছে? হ্যাঁ, সব বোঝা যায়। আর আপনার যে ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার আছে তাতে সব ডিটেলস এসে যাবে, আপনি সব জানবেন। তার মানে এটা ওভারওয়েটের কোনো সম্ভাবনা ছিল বলে মনে হয় না, কারণ আপনার তো সব তো লিখিত থাকছে যে কতটা ওয়েট হয়েছে, যাত্রীদের ওয়েট কত, বা ফুয়েল কত ওজন হচ্ছে, এটা ওই রকম টেকনিক্যাল প্রবলেম ছিল বলে মনে হয় না, তাই তো? না। অনেক অনেক ধন্যবাদ ক্যাপ্টেন প্রদীপ রায়। মৈত্রেয়ী, এই মুহূর্তে আহমেদাবাদের পরিস্থিতিটা ঠিক কীরকম? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আহমেদাবাদের সেই বিজে হাসপাতালে, বিজে মেডিকেল কলেজে, যেখানে ঠিক এই দরজার পেছনেই কিন্তু চলছে ডিএনএ স্যাম্পলিং এর কাজ, এবং ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যাটা যেটা জানিয়ে রাখতে চাইবো 268 মৃত্যুর সংখ্যা গিয়ে পৌঁছেছে 268-তে, এবং আমরা যেটা জানতে পারছি গতকাল রাত থেকেই যে ডিএনএ স্যাম্পলিং গ্রহণ করার কাজ, অর্থাৎ ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে, সেই সংখ্যাও প্রায় পেরিয়ে গিয়েছে 200-র ওপরে। এবং হাসপাতালের যে চত্বর, অর্থাৎ মেডিকেল কলেজ চত্বরের ঠিক সামনের দিকের এই ছবিটা তোমাকে আমি একবার দেখাতে বলবো। এখানে পরিজনদের একেবারে যারা পরিজনরা রয়েছে, যারা নিহতরা রয়েছে, তাদের পরিজনেরা কেউ আতঙ্কিত হয়ে কখনো কখনো মাঝে মাঝে এই এলাকাতে, এই চত্বরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কখনো মৈত্রী ডেড বডিগুলোর যা অবস্থা, ডেড বডি বলে তো কিছু নেই, তালগোল পাকানো মাংসপিণ্ড, বা একদম সে কাঠকয়লা হয়ে গেছে প্রায়, মানে ডিএনএ ছাড়া তো কোনোভাবে মেলানো সম্ভব নয়। তো এই যে ডিএনএর প্রসেসটা করতে কতদিন লাগতে পারে বলে মনে হচ্ছে? দেখো, একেবারেই যেভাবে আমরা বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা প্রত্যেকেই জানাচ্ছে যে অধিকাংশ দেহ এবং দেহাংশের যা অবস্থা রয়েছে তা ডিএনএ স্যাম্পলিং ছাড়া কোনোভাবেই আইডেন্টিফাই করা সম্ভব নয়, অর্থাৎ ডিএনএ নমুনা মেলানোর তাছাড়া। এবং এই প্রক্রিয়াতে অন্তত পক্ষে 48 থেকে 72 ঘন্টা সময় লাগার কথা, অর্থাৎ আজকে যারা নমুনা দিচ্ছেন তাদের ডিএনএ ম্যাচিং এর রিপোর্ট আসতে আসতে রবিবার হয়ে যেতে পারে। যদিও প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে এই সময়সীমাটা যতটা সম্ভব কমিয়ে আনা যায়, সেই কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানেও একটা মিনিমাম টাইমের প্রয়োজন রয়েছে এই ডিএনএ ম্যাচিং এর জন্য। একাধিক ব্যক্তি যারা গতকাল রাতেই তাদের পরিজনদের জন্য তারা নিজেদের ডিএনএ স্যাম্পলিং দিয়ে গেছেন, সেই সমস্ত স্যাম্পলিং ইতিমধ্যেই সেই সমস্ত স্যাম্পল পরীক্ষার জন্য চলে গিয়েছে। ফলে সেখানে প্রশাসনের কর্তারা তারা আশা করছেন যে আগামীকাল সন্ধ্যায় অথবা রবিবার সকালের মধ্যে তাদের ডিএনএ নমুনার যে ম্যাচিং এর যে রিপোর্ট সেটা চলে আসবে। ফলে অন্তত পক্ষে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগবে এই ডিএনএ ম্যাচিং আসতে। ফলে ততক্ষণ পর্যন্ত এই পরিবারগুলোর কিন্তু সেই উৎকণ্ঠার সময় এবং সেই কষ্টের সময় কিন্তু তাদের বয়ে যেতে হবে। মৈত্রী, আমার দ্বিতীয় প্রশ্ন, যে আমি তো একটা যারা যাত্রী ছিলেন তাদের অবস্থা বুঝতেই পারছি, তাদের পরিজনদের অবস্থা আরো খারাপ নিশ্চয়ই জানো, কিন্তু বিষয় হচ্ছে আরেকটা, যেখানে প্লেনটা পড়েছে অর্থাৎ ওই মেডিকেল কলেজের হস্টেলে, সেখানেও তো এখনো পর্যন্ত প্রায় 24-25 জন মারা গেছে বলে অফিসিয়ালি জানা যাচ্ছে, এই সংখ্যা হয়তো আরো বাড়বে। সেখানকার ডাক্তার সবাই প্রায় ডাক্তারি ছাত্র, সারা মানে এমবিবিএস পড়ছিল, কেউ বা এমডি করছিল, তা ওই হস্টেল বা ওই মেডিকেল কলেজের চিত্রটা ঠিক কী? দেখো,
দেখো, হস্টেল এখন একেবারে বলা চলে শুনশান, একেবারে পুড়ে খা করছে। এবং আজকে বিকেলে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা যারা প্রাণে বেঁচে গিয়েছেন, যাদের তারা অনেকেই আজকে এসে হস্টেল খালি করে দিয়েছেন। তার কারণ কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে বিল্ডিং এর যে অবস্থা রয়েছে, যদিও তাদের যাদের অংশ ইম্প্যাক্টেড হয়নি, কিন্তু তারা মনে করছেন যে বিল্ডিং অত্যন্ত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে যে কোনো মুহূর্তে এই বিল্ডিংও ভেঙে পড়তে পারে সেই আশঙ্কাও রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ন্যূনতম তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র, আজকে আমরা দুপুরের পর থেকেই দেখি জুনিয়র ডাক্তাররা তারা সেই MBBS UG পড়ুয়া থেকে শুরু করে রেসিডেন্ট ডক্টরস, এমনকি সুপার স্পেশালিটি পড়াশোনা করছেন সেই ডাক্তাররাও কিন্তু একেবারে প্লাস্টিকে পলিথিনে নিজেদের সেই সামান্যটুকু যে সম্বল রয়েছে সেটুকুকে বেঁধে সেই হস্টেল খালি করে দিচ্ছেন। একই সঙ্গে তাদের নিজেদের ক্লাসমেট, তাদের জুনিয়রদেরকে হারানোর ব্যথা রয়েছে। এবং এখানে তোমাকে আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাইবো, এই জুনিয়র ডাক্তাররাই কিন্তু গতকাল যারা জানতে পেরেছিলেন যে এরকম বিপর্যয় তাদের হস্টেলে নেমে এসেছে, তাদের মধ্যে কিন্তু অনেকেই 24 ঘন্টা ডিউটি করেছেন এই হসপিটালে, এবং 24 ঘন্টা ডিউটি করে তারপরে তারা নিজেদের হস্টেলে ফিরে গিয়েছেন যে তাদের ঘরের কি অবস্থা রয়েছে, আদৌ তাদের ঘরের কিছু বেঁচে রয়েছে কিনা সেটা দেখার জন্য। আমরা কথা বলেছিলাম এরকম বেশ কিছু জুনিয়র ডক্টরের সঙ্গে, এবং তারা বলছিল যে অবস্থা কালকে তারা দেখেছিল, যেভাবে একের পর এক আহতরা আসতে শুরু করেছিল এমার্জেন্সি ট্রমাতে, এবং যেভাবে তাদের ট্রমা ইনজুরি যেরকম ভাবে তারা দেখছিলেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের মনে হয়েছিল যে তাদের ডাক্তারির ধর্মটা তাদের আগে পালন করা উচিত। যে হস্টেলটা ভেঙে গিয়েছে, তাদের যারা নিকট আত্মীয়, যারা বন্ধু বান্ধব, যাদেরকেও আহত অবস্থায় নিয়ে আসা হচ্ছিল, তাদের পরিচর্যাও এই ডাক্তাররা করছিলেন। প্রায় 24 ঘন্টা টানা ডিউটি দেওয়ার পর তারা আজকে বিকেলে গিয়ে তাদের জিনিসপত্র নিয়ে এসেছেন, এবং এই মেডিকেল কলেজ চত্বরে আরও একটি যে জুনিয়র ডক্টরদের হস্টেল রয়েছে সেখানে আপাতত তাদেরকে শিফট করে দেওয়া হয়েছে, এবং গোটা হস্টেল কিন্তু আজকে একেবারে খালি করে দেওয়া হয়েছে। খালি গতকাল থেকেই ছিল, শুধুমাত্র সেখানে সামান্য কিছু আসবাব ছিল, প্রয়োজনীয় নথি ছিল, তাদের ডাক্তারির ডিগ্রি সহ অন্যান্য কাগজপত্র, শুধুমাত্র সেটুকু, আর খুব সামান্য কিছু পোশাক আশাক, সেটুকু নিয়ে তারা আজকে সেই হস্টেল খালি করে চলে এসেছেন। এবং তাদের অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা হস্টেলে এখানে ফিরে এসে তারা। ধন্যবাদ মৈত্রী, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই গরমের মধ্যে তুমি সকাল থেকে কাজ করছো, তুমিও সাবধানে থেকো। আমার সঙ্গে জয়েন করেছেন ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার এবং রয়েছেন পাইলট অরিন্দম দত্ত। অরিন্দম দত্তকে স্বাগত, ক্যাপ্টেন জোয়ারদারকেও স্বাগত। ক্যাপ্টেন জোয়ারদার, এখানে যে আলোচনাটা হচ্ছিল আমাদের মধ্যে, প্রায় 1 ঘন্টা আমাদের আলোচনা হচ্ছিল, নানা রকমের তথ্য, নানা রকমের কথা উঠে আসছিল। এখানে ক্যাপ্টেন আশরাফ আছেন এবং এটিসির ডাইরেক্টর, এক্স ডাইরেক্টর কল্যাণ চৌধুরী আছেন। আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? আপনি তো ইন্ডিয়ান এয়ারফোর্সে দীর্ঘদিন প্লেন চালিয়েছেন, আপনার নানা রকমের প্লেনের অভিজ্ঞতা আছে, তো আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে দুর্ঘটনার কারণ? নমস্কার। প্রথমত কালকের ঘটনাটি একটি খুবই দুঃখজনক ঘটনা। আমাদের দেশের ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল এয়ার অ্যাক্সিডেন্টস আর এয়ার ক্র্যাশেস। আমরা সমস্ত ফ্যাক্টস গুলো তো সবাইকার কাছ থেকে জানতে পেরেছি। আর আমি গতকাল আপনাদের শোতে এসে একটি কথাই বলেছিলাম যে এই মুহূর্তে স্পেকুলেশন করাটা একদম ঠিক নয়। তবে যেটা প্রাইমা ফেসি দেখা গেছে সেটাতে বোঝা যাচ্ছে যে প্লেনটা যখন মাটি থেকে উঠেছে, তো ক্লোজ টু দ্য গ্রাউন্ড, জমির কাছে, মাটির কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের দরকার হয় সেটা হয় ইঞ্জিনের থ্রাস্ট। আর এই ইঞ্জিনের থ্রাস্টটাই কিন্তু একটা লো স্পিডে ড্র্যাগটাকে ওভারকাম করে, প্লেনে যে একটা ড্র্যাগ হয় সেই ড্র্যাগটাকে ওভারকাম করে প্লেনটাকে ট্র্যাজেক্টরিতে উপরের দিকে তুলতে থাকে। কিন্তু দেখা গেছে প্রায় 500 বা 600 ফিট অব্দি প্লেনটা উঠেছে, আর তারপর ওঠার পর থেকে ক্রমশ ওটা নিচের দিকে নামতে শুরু করেছে, ট্র্যাজেক্টরি মেনটেন করতে পারেনি। কারণ বহু হতে পারে, বহু রকমের সম্ভাবনা আছে, বাট প্রিলিমিনারি যেটা মনে হচ্ছে যে এয়ারক্রাফট যে থ্রাস্ট যেটা দরকার ছিল সেই থ্রাস্টটা সে জোগাড় করতে পারেনি। দ্যাট সিমস টু বি দ্য মেইন রিজন। আমি কারণগুলোর কথা এখনো বলতে পারবো না, সেটা যখন ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার অ্যানাউন্স করা হবে, পাওয়া যাবে, ডিক্লেয়ার করা হবে, তখন সমস্ত তথ্যগুলো সামনে বেরিয়ে আসবে। বাট ডেফিনেটলি একটা ক্রাইসিস সিচুয়েশন ছিল, যার জন্য একটা মেডে কল দেওয়া হয়েছিল। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে। ক্যাপ্টেন জোয়ারদার, আপনার কথা শুনলাম। আপনি ইন্ডিয়ান এয়ারফোর্সে যখন ছিলেন তখন আপনি কি কি প্লেন চালিয়েছেন, বা আপনি যখন বেসরকারি ক্ষেত্রে কাজ করেছেন কি কি ফ্লাইট আপনাকে চালাতে হয়েছে? আসলে এটা আজকের দিনের টপিকের সাথে রিলেভেন্ট না হলেও আমি অনেক রকমের প্লেনই চালিয়েছি। আমি এয়ারফোর্সের টেস্ট পাইলট ছিলাম, ফাইটার ট্রান্সপোর্ট এরোপ্লেন, প্লাস আমি প্রায় 6.5 বছর আমি ইন্ডিগোতে এয়ারবাস 320 ফ্লাই করেছি। এখন অন্য কমার্শিয়াল ফ্লাইট চালাই। একদম এই প্রশ্নটাকেই আসছি আমি। প্লেন যখন আপনি ওড়াচ্ছেন
তখন একটা কমার্শিয়াল প্লেনের সঙ্গে একটা এয়ারফোর্সের প্লেনের তো পার্থক্য বেসিক্যালি রয়েছে, কিন্তু এই ড্রিম লাইনারের মতো অত্যাধুনিক প্লেন এর সঙ্গে ধরুন এয়ারবাস বা বোয়িং বা অন্য প্লেনের পার্থক্যটা ঠিক কোন জায়গায় টেকনিক্যালি যদি আপনি আমাদের একটু বলেন, যে একটা প্লেন নষ্ট হয়ে গেল, তার থ্রাস্ট থাকলো না, তিনি প্লেনটা নিয়ন্ত্রণ হারিয়ে গেল, বেসিক পার্থক্য কি কি থাকতে পারে? দেখুন, প্লেনের অনেক রকমের ক্লাসিফিকেশন হয়, তার ওয়েটের উপর ক্লাসিফিকেশন হয়, তার টেক অফ স্পিডস এর উপর ক্লাসিফিকেশন হয়, তার রোলের উপর ক্লাসিফিকেশন হয়। তো যে জেনারেলি প্যাসেঞ্জার এয়ারলাইন গুলো যেগুলো আমরা দেখি, এর মধ্যে যেরকম আপনি দেখেন ইন্ডিগো প্লেন গুলো আছে, এয়ারবাস 320, 321, এটা বোয়িং 737 ম্যাক্স, এগুলো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। তার উপরের ক্যাটাগরিটাতে আপনার আসে বোয়িং 787 ড্রিম লাইনার বা এয়ারবাস 330, এয়ারবাস 350, এই ক্যাটাগরি, যেগুলো আমরা ওয়াইড বডি এয়ারক্রাফট বলে জেনারেলি জানি। প্রিলিমিনারি যদি আপনি দেখেন, যে টেকনোলজি বিহাইন্ড দ্য এয়ারক্রাফট রিমেইনস দ্য সেম, এক্সেপ্ট দ্য প্লেনের যে লোড ক্যারিং ক্যাপাসিটিটা হয়, প্লেনের যে ডিস্টেন্স, যতটা দূরত্ব প্লেনটাকে কভার করতে হয়, তার হিসেবে তার ডিজাইন ডিফারেন্সেস আসে। কত প্যাসেঞ্জার ক্যারি করবে, কত ডিস্টেন্স তারা যাবে, কত অল্টিটিউডে ফ্লাই করবে, এই সবগুলোর উপরে বেসিক্যালি দ্য এরো মেকানিক্যাল অ্যাসপেক্ট যেটা আমরা বলি, সেই এরো মেকানিক্যাল অ্যাসপেক্ট গুলোকে ডিসাইড করা হয়। সেই ক্ষেত্রে তার হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে তার জন্য থ্রাস্ট, ইঞ্জিন থ্রাস্ট আর ধরুন একটা কনফিগারেশন বা স্ট্রাকচারাল স্ট্রেংথের কথা ডিজাইনাররা তৈরি করে। ঠিক। আর তাছাড়া মোটামুটি যেগুলো এভিওনিক্স সিস্টেমস গুলো থাকে, খুব একটা তফাৎ, খুব একটা পার্থক্য আমরা দেখি না। মোরলেস কনসেপ্টস আর সিমিলার। আমি পাইলট অরিন্দম দত্তের কাছে আসবো। অরিন্দমবাবু, আপনি আমাকে বলুন যে এই যে ধরুন আমরা তো সাধারণ মানুষ, আমরা তো প্লেনে যাত্রী হিসেবে বসি, তো এই যে যখন একটা ফ্লাইট টেক অফ করছে, টেক অফ করার পরে আমরা দেখি একটা অভিঘাতে প্লেনটা উঠছে, আস্তে 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 উপরে উঠে যাচ্ছে, এবং আমরা যতদূর জেনেছি যে পাইলটের প্রধানত কাজ প্লেন টেক অফের সময় বা প্লেন ল্যান্ডিংয়ের সময় ম্যানুয়াল কাজ, বাদবাকি সবই তো শোনা যায় যে মানে যে অটো পাইলটে চলে, হয়তো যে বহু ক্ষেত্রে নানা রকমের কথা শোনা যায়, আমি জানি না। তো এই জায়গা থেকে আপনি যখন টেক অফ করছেন, পাইলটরা যথেষ্ট অভিজ্ঞ ছিলেন, এমন নয় তারা অনভিজ্ঞ, এবং তারা ওড়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছেন যে প্লেনটা কোথাও তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোথাও কি মনে হয়েছে যে এটা হিউম্যান এরার একটা প্রশ্ন উঠছিল, কিন্তু হিউম্যান এরার বলে ক্যাপ্টেন আশরাফ মনে করছেন না, তো কোথাও কি মনে হয়েছে? আমি এখনো কনক্লুড করেননি। আচ্ছা, কোথাও কি আপনার মনে হয়েছে যে এখানে প্রধানত টেকনোলজিক্যাল ফেলিওর বা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কোনো সমস্যা হয়েছে, যেখানে চেক করা বা ইয়ে করা প্রবলেম হয়েছে? প্রথমত আমিও কোনো কনক্লুশনে এখন আসতে পারবো না, বা 2-3টে পয়েন্ট আপনাকে বলছি। আমরা যখন টেক অফ রোল করি রানওয়ের উপর দিয়ে, একটা স্পিড আছে দ্যাট ইজ কল V1। V1 হলো এটা ডিসিশন স্পিড। সেখানে V1 মনে করুন 150 নটসে হলো আমার V1, সেই পার্টিকুলার জাহাজটার জন্যে। V1 অবধি, V1 এর আগে অর অ্যাট V1 আমি ডিসিশন নেব আমি টেক অফ করবো কি করবো না, দ্যাট ইজ আওয়ার ডিসিশন স্পিড। ইনকেস যদি V1টা ক্রস করে 151 নটসে চলে যাই, সেখানে আমার মানে যেতেই হবে, নো গো আইটেম কোনো ব্যাপারই না, আমাকে টেক অফ করতে হবে। দ্যাট মিনস V1 অবধি আমি সব ঠিক ছিলাম, যেহেতু পাইলট ওখানে রিজেক্ট করেনি। V1-এ আইদার গো অথবা স্টপ, এই দুটো ওয়ার্ড ইউজ হয়। তো যখন কোনো কিছু স্টপ হয়নি, তো আমাকে ফ্লাইং করতে হবে, তো আমি টেক অফ করেছি। এই টেক অফ করার পর V1 কি আপনি রানওয়ে থেকে টেক অফ করলেন? V1 না, V1 হলো একটা স্পিড রানওয়ের ওপরেই হবে, যেই অবধি এসে আমি ডিসিশন নেব যে আমি টেক অফ করবো না ওখানেই স্টপ করব, রিজেক্ট করব। আমি ক্যাপ্টেন আমার সাথে মনে হয় সহমত হবেন। তারপরে আমি রোল করে আমি রোটেটিং স্পিড যেটা হবে V1-এর পরে রোটেটিং স্পিড, সেই স্পিডে আমি এয়ারক্রাফটটাকে পুল করব, যাতে সে মাটি ছেড়ে আকাশে উঠতে পারে। তার মানে ও V1 অবধি কোনো সমস্যা ছিল না বলে ডিসিশনটা নিয়ে যে ফ্লাই করা? একদম ঠিক। তারপর এবার সে করেছে, এবং তারপর পাইলট যে ফ্লাইং করছে সে কন্টিনিউয়াস ফ্লাইং করছে। এখানে দুজন পাইলটকেই ফ্লাইং করতে হয়। এটা এখন আর সেই ডিসিশন নয় যে খালি কমান্ডার ফ্লাইং করবে আর ফার্স্ট অফিসার ফ্লাইং করবে না। যদি কমান্ডার একটা সেক্টর করে, রিটার্ন সেক্টর ফার্স্ট অফিসার ফ্লাইং করবে। সো এখানে পাইলট ফ্লাইং যে করছে সে কন্টিনিউয়াস করছে, আর পাইলট নন ফ্লাইং সে দেখছে যে হ্যাঁ এটা একটা ইন্ডিকেটার দিল যে পজিটিভ রেটে এয়ারক্রাফটটা ক্লাইম করছে, সে তখন বলবে পজিটিভ রেট বা পজিটিভ ক্লাইম। তখন যে ফ্লাইং করছে তার একটা কল হলো গিয়ার আপ, দ্যাট মিনস ল্যান্ডিং গিয়ার আপ।
এইখানে আপনি বারবার ভিডিওটা যদি দেখেন দেখবেন যে ল্যান্ডিং গিয়ার কিন্তু ভেতরে ঢুকে যায়নি, না ল্যান্ডিং গিয়ার খোলা ছিল। এক্স্যাক্টলি। সো এখানে ল্যান্ডিং গিয়ার 600 ফিট অ্যাজ পার দ্য অফিসিয়াল নর্মস বা রেকর্ড অনুযায়ী 600 ফিট অবধি ল্যান্ডিং গিয়ার কিন্তু খোলা ছিল। এই ল্যান্ডিং গিয়ার কিন্তু ভেতরে চলে যায় 50 to 60 ফিটের মধ্যে। আমি আবার বলছি 50 to 60 ফিটের মধ্যে ল্যান্ডিং গিয়ারকে রিট্র্যাক্ট করতে হয়। আদারওয়াইজ এই ল্যান্ডিং গিয়ার থাকলে নিচে যদি থাকে প্রচুর ড্র্যাগ এতে ক্রিয়েট হয়, যার ফলে এয়ারক্রাফটের লিফট যেটা এবিলিটি থাকে সেটা কমে যায়। এই লিফট এবিলিটি কমে যাওয়ার জন্যে তাতে পাওয়ারও আমি বেশি দিতে পারবো না, এবং এই লিফট এবিলিটি যেই কমে যাচ্ছে পাইলট চেষ্টা করেছে আরও এক্সট্রা পাওয়ার দিয়ে সেটাকে আরও তুলে নেওয়ার জন্যে, কিন্তু সেটা হয়নি। একটা কোথাও পড়ে একটা বড় একটা আগুনের গোলা বেরিয়েছে, এটাই আমরা দেখলাম। এই যে ক্যাপ্টেন কল্যাণবাবু, এই যে যিনি অরিন্দম দত্ত বলছেন ল্যান্ডিং গিয়ার 50 থেকে 60 ফিটের মধ্যে ঢুকে যাওয়ার কথা, আমরা 600 ফিট অবধি ল্যান্ডিং গিয়ার ঢুকতে দেখলাম না। কোনো কোনো ক্ষেত্রে পাইলট কি এরকম করতে পারেন যে না আমি ঠিক আছে আমি 1000 ফিটের উপর দিয়ে ল্যান্ডিং গিয়ার ভেতরে নেবো? আচ্ছা, ওটা কি ম্যানুয়ালি সুইচ করে ঢোকা নাকি অটোমেটিক ঢুকে যায়? না, ম্যানুয়ালি। হ্যাঁ, এবার ম্যানুয়াল এবং নর্মাল সিচুয়েশনে কোনো পাইলট এটা করবে না। পাইলট দে আর হাইলি ডিসিপ্লিন প্রফেশনাল। এসওপিতে যদি বলা থাকে যে ল্যান্ডিং গিয়ার আপ কমান্ড অ্যারাউন্ড 50 ফিট 40 ফিট ডিপেন্ড করছে সিঙ্গেল ইঞ্জিন, তারা কমান্ড দেবে, এবং 4টে ফেজ থাকে টেক অফের পরে। ক্যাপ্টেন দত্ত বলতে পারেন ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। ফেজ 1 ডেফিনেটলি বাই ফেজ 2 ল্যান্ডিং গিয়ার আপ হতে হবে। এখানে তো ফেজ 2তে 625 ফিট মানে ফেজ 2তে এয়ারক্রাফট ছিল, অ্যান্ড স্টিল ল্যান্ডিং গিয়ার ওয়াজ ডাউন। দ্যাট মিনস আইদার দেয়ার ওয়াজ সাম প্রবলেম, যদি সমস্যা ল্যান্ডিং গিয়ার ঢোকেনি, সেটা হতে পারে যে পাইলট মনে করেছেন যে ল্যান্ড করতেই হবে, অথবা পাইলট অন্য কাজে অন্য কোনো সমস্যা যেটা ছিল, যেটার ডাইমেনশন এত বেশি, সে এদিকে ল্যান্ডিং গিয়ার দিকে খেয়াল দিতে পারেনি। সম্ভব না। আপনাকে যদি মাল্টিপল প্রবলেম হ্যান্ডেল করতে হয় তাহলে আপনার হিউম্যান বিইং আপনার স্বাভাবিকভাবেই আপনার মনোযোগটা ওইদিকে যাবে যেখানে প্রবলেমটা বেশি, এগুলো নেগলেক্টেড হবে। তো সেটাও হতে পারে। এখন কি হয়েছিল সেটা বলা মুশকিল। ক্যাপ্টেন আমি খালি একটা কথা জিজ্ঞাসা করবো আমার জানার আগ্রহে। এই যে আপনারা বলছেন 625 ফিট ওপরে ফ্লাই করছিল, এটা কি হিসেবে বলছেন? কারণ আহমেদাবাদ শহরটা সমুদ্র পৃষ্ঠ থেকে কিন্তু 225 ফিট ওপরে, তাহলে 400 ফিট। তাহলে কি অ্যাকচুয়ালি ইট ওয়াজ ফ্লাইং at an altitude of 400 feet? ক্যাপ্টেন আশরাফ, that I want to know. যে অল্টিমিটার আমাদের আছে ওইটা আমরা চেক করি এয়ার প্রেসার দিয়ে। there is two things. আপনি যদি বলেন অল্টিমিটার যদি ধরেন it is 625 feet. আপনি যদি বলেন অ্যাবাভ গ্রাউন্ড কত ছিল, দ্যাট ইজ 425, কারণ মাইনাস এলিভেশন যেটা ছিল 200 ফিট ওটা কমিয়ে দিল। দ্যাট মিন্স অল্টিটিউড ছিল অ্যারাউন্ড 425 দ্যাটস দ্য হাইয়েস্ট। তার মানে বিশ্ববাবু এটা কিন্তু 600 ফিট ওঠেনি, এটা 400 ফিট। হ্যাঁ, বলুন কাশ্যপ। তারপর আমি ক্যাপ্টেন অরিন্দম দত্ত যেটা বললেন, আই ওয়ান্ট টু কন্টিনিউ ওই থিওরি। আমাদের যত পাইলট কমিউনিটি আছে তাদের সঙ্গে কথা বলেছি, আমাদের ওই একই ধরনের কনক্লুশনের দিকে আমরা যাচ্ছি। অলদো আমি আবার বলছি উই ক্যান বি অ্যাবসোলিউটলি রং, অ্যান্ড যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হয় আমরা কিছু বলতে পারবো না। বাট আমাদের এক্সপিরিয়েন্স আর আমরা যা ভিডিও দেখছি সেই ভিডিও অ্যান্ড এক্সপিরিয়েন্স দিয়ে আমরা একটা থিওরি যেটা আমাদের সবার মনে আছে, ইনক্লুডিং সাম অফ দ্য পাইলট হু হ্যাজ ফ্লোন দিস ভেরি এয়ারক্রাফট মেনি টাইমস, ওনাদের সঙ্গে আমরা আলোচনা বিভিন্ন করে দিস ইজ হোয়াট আর কনক্লুশন, সেটা আমি বলতে চাইছি আপনাকে। যেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে 50 থেকে 7 ফিটের মধ্যেই যেটা ল্যান্ডিং গিয়ার আন্ডার ক্যারেজ বলে তুলে দেওয়া দরকার, ভেতরে ঢুকিয়ে দেওয়া দরকার, সেটা কিন্তু ঢোকেনি। মানে যখন থেকে টেক অফ করেছে আর যতক্ষণ গিয়ে ক্র্যাশ হয়েছে, একদম পুরোটাই ছিল। এই ভিডিওটা দেখার পরে তো আমরা এই কনক্লুশনে আসতে পারি যে 2 থিংস, যে পাইলট ইচ্ছে করে তোলেনি, বা হাইড্রোলিক ফেলিয়ার বা সাম মেকানিক্যাল ফেলিয়ারের জন্য ওটা ঢোকাতে পারে। বহু ক্ষেত্রে তো ল্যান্ডিং এর নামার সময় খোলে না। কারেক্ট। নাও আই এম কামিং টু দ্য আওয়ার কনক্লুশন যেটা আমরা দেখলাম, দিস ইজ আ হিউম্যান এরার হুইচ ইজ পাইলট এরার, যেটা মাই পার্সোনাল ভিউ আগেন, যেখানে আপনি প্লেন
নিয়ে গেলেন 425 ফিট পর্যন্ত, মানে অ্যাল্টিমিটার ধরলে 625 ফিট পর্যন্ত আপনি নিয়ে গেলেন, কিন্তু আপনার এইটা ঢুকলো না। আর এইটা না ঢোকা মানে আমাদের এভিয়েশনে আমরা বলি ড্র্যাগটাকে বাড়ানো। ড্র্যাগটা আমরা যত কমাবো প্লেনটা তত স্মুথভাবে ওপরে উঠতে থাকবে। আমাদের ইঞ্জিনের বেশি পাওয়ার দিই ড্র্যাগটাকে কমানোর জন্য। তো ওই জন্য ইমিডিয়েটলি যখন একটা পজিটিভ রেট আমরা দেখতে পাই যে প্লেনটা যাচ্ছে, আর একটা পাইলট পজিটিভ রেট কনফার্ম করে, একজন বলে পজিটিভ, আরেকজন কনফার্ম করলো যে পজিটিভ আছে, তখনই আমরা কিন্তু ওটাকে ভেতরে ঢুকিয়ে দিই, যে ল্যান্ডিং গিয়ারটাকে ভেতরে ঢোকালো। অ্যান্ড দ্য সেম টাইম আরেকটা জিনিস আছে যেটা কনফিগারেশন থাকে, টেক অফের সময় টেক অফ ফ্ল্যাপ কনফিগারেশন থাকে। ফ্ল্যাপ কনফিগারেশন আপনি যখন দেখবেন যে প্লেনটা যখন যাচ্ছে, ইটস ভেরি হার্ড টু মানে জাজ করা, তাও যেটা দেখে আমরা বুঝতে পারছি যে এইটা কিন্তু টেক অফ কনফিগারেশনে নেই, মানে ফ্ল্যাপটাই নেই, ফ্ল্যাপটা ওঠানো আছে। এখানে দুটো জিনিস হচ্ছে, মানে দুটোই হচ্ছে ভেরি ডেট্রিমেন্টাল ইন দিস লো মানে হাইট। একটা হচ্ছে আপনি ড্র্যাগ বাড়াচ্ছেন কারণ ওটা আপনি ঢোকাননি, সেকেন্ডটা আপনি হচ্ছে যে লিফট কমিয়ে ফেলেছেন। লিফট কমানো মানে কি, আপনার মানে যেটা তুলে রাখার ক্ষমতা, যে বড় উইং হলে যেটা তুলে রাখে ওটা বড় উইং করে বেসিক্যালি, আর ওই চেম্বারটাকে বেশি করে, সেইটা কিন্তু হয়নি। যখন আপনি ড্র্যাগটাকে বাড়িয়ে ফেলেছেন প্লাস আপনি লিফটটাকে কমিয়ে ফেলেছেন, যেহেতু রিট্রাক্ট করে ফেলেছেন আপনার ফ্ল্যাপ, তখন হচ্ছে কি, অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ক্লিয়ার কেস, যে তখন আপনার লিফট যখন কমে যাবে আপনার ফুল ইঞ্জিনে পাওয়ার থাকলেও এটা নেমে আসবে। আমি ক্যাপ্টেন জোয়ারদারের কাছে আসবো। ক্যাপ্টেন জোয়ারদার, আপাত দৃষ্টি দেখুন তদন্ত হবে, তদন্ত রিপোর্ট বেরোবে, যারা মারা গেলেন তো কিছু করার নেই, দুর্ঘটনা, কিন্তু আপাত দৃষ্টিতে হিউম্যান এরার নাকি কোথাও মনে হচ্ছে টেকনিক্যাল ফেলিওর? দেখুন, আমি আবার বলবো এটা সম্পূর্ণ স্পেকুলেশন। আমি কমপ্লিটলি নট ইন এগ্রিমেন্ট উইথ দিস কনসেপ্ট যেটা নাকি এখন বলা হলো অ্যাবাউট দ্য হিউম্যান এরার। কারণ আমরা যখন হিউম্যান এরার বলি তখন আমাদের পাইলটের প্রফিসিয়েন্সি, পাইলটের এক্সপিরিয়েন্স অনেক কিছু দেখতে হয়। যে ভদ্রলোক, দ্য পার্সন হু ওয়াজ দ্য পাইলট ইন কমান্ড, উনি একজন টিআরআই ছিলেন। টিআরআই মানে উনি ইজ অ্যান এক্সামিনার। ওনার 8200 ঘন্টা ফ্লাইং এক্সপিরিয়েন্স, একদম একই রকম এয়ারক্রাফট ফ্লাই করে যাচ্ছিলেন। আমাদের যখন আমরা একটা এয়ারক্রাফট ফ্লাই করতে থাকি, একটা পার্টিকুলার মেশিন বারবার ফ্লাই করি, আমাদের কিছু সাইকোমোটর অ্যাকশনস ইনহেরেন্টলি আমাদের শরীরের মধ্যে এসে যায়। গিয়ার আপ বললে অটোমেটিক্যালি আমাদের হাতটা গিয়ারের দিকে যায়। আমরা দেখেছি যে ক্যাপ্টেন বললেন আগে যে আন্ডার ক্যারেজের জায়গায় হয়তো ফ্ল্যাপ রিট্রাক্ট করেছে। কোনো পসিবিলিটিটাকে আমি ডিসকার্ড করছি না, বাট আমি বলছি যে সম্ভাবনাটা তার খুবই কম, কারণ যে ফার্স্ট অফিসারও ছিল তারও 1100 ঘন্টা ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল অন টাইম। তো আমরা এরকম কন্ডিশন মাঝে মাঝে সিমুলেটরে দেখেছি, যখন কোনো নতুন কোনো পাইলট আসছেন, কোনো নতুন এয়ারক্রাফটে কনভার্ট করছেন, হয়তো দেখা যায় যে একটা জিনিসের জায়গায় আরেকটা জিনিস, একটা সুইচের জায়গায় আরেকটা সুইচ অপারেট করেছে। বাট টেক অফ ফেজে এত এক্সপিরিয়েন্সড ককপিট ক্রু থাকার সাথে এরকম একটা সিচুয়েশন ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু ইমাজিন। দ্বিতীয়ত, যেগুলো আমরা দেখছি, যে ভিডিওগুলো এখন আমরা দেখছি, এগুলো কিন্তু হাই রেজলিউশন ক্যামেরার ভিডিও নয়। এই ভিডিও দেখে ফ্ল্যাপ অ্যাঙ্গেল কতটা আছে, ফ্ল্যাপ মুভমেন্ট হয়েছে কিনা সেটা জাজ করা অত্যন্ত কষ্টকর। এটা দেখে বোঝা, আমি অনেকবার দেখেছি ভিডিও। ওকে, এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, আমরা যখন ড্রিমলাইনারের মতো একটা এয়ারক্রাফট, যেটা ধরুন 7500 কিলোমিটার মতো তার রেঞ্জ, তার ম্যাক্সিমাম ফিউল ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 101 টন, 101 মানে 101,000 কেজিস। ফর এ ট্রিপ টু লন্ডন মোস্ট প্রবাবলি 80 থেকে 90,000 কেজি ফিউল ছিল তার মধ্যে। আমি যেটা বলতে চাইছি, এটা ম্যাক্স অল আপ ওয়েট বা ম্যাক্স টেক অফ ওয়েটে হয়তো অপারেট করছিল না। যেটা দেখা যায় যে যখন এক্সেসিভ ওয়েট থাকে তখন এয়ারক্রাফটে যে টেক অফ রোলটা থাকে সেটা অনেকটা লম্বা হয়। এখানে দেখা গেছে প্রায় মাঝামাঝি মিডল মার্কারের কাছে এটা লিফট অফ করে গেছে। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমি যদি একসাথে স্টিচ করি, তাহলে দেখে মনে হচ্ছে না যে এখানে ফ্ল্যাপ তুলে দিলে এয়ারক্রাফটে এরকম ভাবে সিঙ্ক করে পড়ে যাবে, যেটা নাকি এই সিচুয়েশনটাকে ডেভেলপ করবে। ইনস্টেড যদি কেউ ভুল করে ফ্ল্যাপস তুলেও দেয়, ইঞ্জিন থ্রাস্ট রেটিং, যেটা আমরা টেক অফ গো রাউন্ড থ্রাস্ট বলি, টোগা বলি, সেটা এত পাওয়ারফুল হয় যে হয়তো একটা ইনিশিয়াল সিঙ্ক হবে, কিন্তু তারপরে প্লেনটা কিন্তু জেনারেলি আবার লিফট অফ করে এগিয়ে যাবে। এরকম ভাবে একটা কনস্ট্যান্ট ডিসেন্টের মধ্যে একটা পার্টিকুলার হাইট থেকে নেমে আসা, ইট ইজ সামথিং ভেরি ভেরি স্ট্রেঞ্জ। আমার একেবারে এই জিনিসটা, এই লজিকটা আমি অ্যাকসেপ্ট
করছি না, বাট अगेन I cannot discard it till the time the FDR is. আমি ক্যাপ্টেন অরিন্দম দত্তর কাছে আসবো। আমরা যখন গাড়ি চালানো শিখি বা যখন গাড়ি চালানো হয়, ধরুন ছোটো গাড়িতে গাড়ি চালানো শেখে, ধরুন মারুতি 800-এ শিখলো, তারপরে সে বড় গাড়ি পেলো, তো আমরা বলি আই বাবা তুই সবে মারুতি 800 চালিয়েছিস, তুই এক্ষুনি টাটা সুমো বা তারপরে ইনোভা ক্রিস্টা এসব চালাতে যাস না, ওগুলো বড় গাড়ি, অনেক রকম ব্যাপার আছে। তো এই এয়ারক্রাফট তো অত্যন্ত অত্যাধুনিক এয়ারক্রাফট, এমন নয় যে এটা আপনাদের যে এভিয়েশন রুলে, এভিয়েশনে আপনারা যারা পাইলট তাদের তো প্রত্যেকটা আলাদা আলাদা এয়ারক্রাফট চালানোর জন্য আলাদা লাইসেন্স বা আলাদা আলাদা ট্রেনিং দরকার হয়। তো এনার তো অভিজ্ঞতা যথেষ্ট ছিল, এমন নয় যে ইনি অনভিজ্ঞ পাইলট, ইনি দীর্ঘদিন ধরে প্লেন উড়াচ্ছেন। সুতরাং কোথায় কোথায় মানে হিউম্যান এরারের জায়গা থেকে টেকনিক্যাল জায়গা তো অনেক কথাই হলো, ঠিক কোথায় ভুলটা হচ্ছে বলে মনে হচ্ছে? আমি তার আগে একটা ডিফার করছি। ক্যাপ্টেন বললেন যে ওটা বিফোর টেক অফ সেগমেন্ট মানে কনফিগারেশনে ছিল না। আমাদের এখনকার যত এয়ারক্রাফট আছে সেগুলো সব কিন্তু হাইলি মডার্ন এয়ারক্রাফট। আপনি টেক অফ করার আগে কনফিগারেশন চেক করা হয়, ইটস এ নর্মাল। তাতে যদি ফ্ল্যাপ বা স্ল্যাট না থাকে সেটা কিন্তু অ্যালার্ম দেয়, মানে সেটা ছোটখাটো টিং টিং অ্যালার্ম না, বিকট বড় করে দেয়। আমি ওইটা বলিনি যে কনফিগারেশন ছিল না যখন আপনি কি ডিমলাইনার চালিয়েছেন কখনো? আমি 320 চালাই, আচ্ছা এয়ারবাস 320 চালাই। আচ্ছা, সো এটা টেক অফের পরের কথা। আচ্ছা, টেক অফ পরে এরকম হতে পারে ক্যাপ্টেন জোয়ারদার যেটা বলেন, হ্যাঁ ইনিশিয়ালি সিঙ্ক হবে কিন্তু তারপর আবার উঠে যাবে। এটা অনেকে নতুন নতুন যারা ফ্লাইং করতে আসে এটাও হয়ে থাকে। কিন্তু এই যে এত ফিট অবধি ল্যান্ডিং গিয়ার খুলে রয়েছে, এটা কিন্তু একটা বিরাট পয়েন্ট ক্যারি করছে, এটা কিন্তু মাথা থেকে সরিয়ে দিলে হবে না। হ্যাঁ, উনি যেমন বললেন যে এটা ভেতরে কি চলছে, আদৌ এটা হ্যান্ডেল হয়েছে কিনা, এয়ারক্রাফট ল্যান্ডিং গিয়ার ওপরে গেছে কিনা, এটা আমিও ফেস করেছি অনেক সময়, মানে আমার সাথেও হয়েছে যে ল্যান্ডিং গিয়ার আপ হয়নি। তো সেক্ষেত্রে ইন্ডিকেশন দেখাচ্ছে আপ হয়নি কিন্তু আপ হয়ে গেছে, তখন ঘুরে এটিসির কাছেই আসতে হয় যে আমার ল্যান্ডিং গিয়ার আছে কিনা। তারা বাইনাকুলার দিয়ে দেখে বলে যে হ্যাঁ ল্যান্ডিং গিয়ার ডাউন আছে। তো ফর সেফটি রিজন আমরা আবার ল্যান্ড করেছি। তো এগুলো এক একটা ব্যাপার, কিন্তু এত উঁচু অবধি কখনো যাওয়া যায়। আমি সুমনের কাছে আসবো। সুমন, এয়ার ইন্ডিয়া কোনো সাধারণ ভারতীয় এয়ারলাইন্স নয়, এর সঙ্গে ভারতের বিমান পরিবহনের ইতিহাস জড়িয়ে আছে। 1932 সালে এয়ার ইন্ডিয়ার যাত্রা শুরু টাটাদের হাত থেকে, তারপর তারা সরকারি হাতে যায়, তুই জানিস। 2022 সালে ফের টাটাদের হাতে ফেরত আসে। সাম্প্রতিক অতীতে এয়ার ইন্ডিয়া নিয়ে অনেক অভিযোগ হয়েছে। শিবরাজ সিং চৌহান তিনি অভিযোগ করেছিলেন ভোপাল থেকে দিল্লি যাচ্ছিলেন, তার একটা চেয়ার নাকি ভাঙা ছিল। ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অভিযোগ করেছেন যে তিনি প্লেনে উঠেছিলেন, পাইলট নেই বলে প্লেন দাঁড়িয়েছিল। এই ধরনের ক্ষেত্রে আমেরিকা যেটা করেছিল, সমস্ত বিমান বসিয়ে দিয়েছিল। ভারত কি সেরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে? দেখ, এটা তো গভর্নমেন্টের উপর ডিসিশন চলছে যে গভর্নমেন্ট মানে ড্রিমলাইনারের মতো সমস্ত ড্রিমলাইনারকে বসিয়ে দেবে। 26টা এখনো আছে, 27টা একটা গেছে, হ্যাঁ 26টা আছে। ক্যাপ্টেন অরিন্দম দত্ত যেটা বললেন সেটাকে আগে আমি ওটা থেকে টানি। সেটা হচ্ছে যে এই সেম জিনিস আমেরিকান অ্যাভিয়েশন অথরিটি, কারণ এটা তো পুরোটা কেসটা একা ইন্ডিয়ান এভিয়েশন অথরিটি তদন্ত করবে না, আমেরিকা যোগ দেবে, সবাই যোগ দেবে, বোয়িংও থাকবে। আমেরিকান ব্রিটেনও এসে গেছে, হ্যাঁ ব্রিটেন তো আসবেই, তার লোকজন মারা গেছে বলে। আমেরিকান অ্যাভিয়েশন অথরিটি ওনার কথাটাই সেম বলেছে, এফএ সেম বলেছে, এফএ চিফ বলেছে যে এতক্ষণ 625 ফিট অবধি ল্যান্ডিং গিয়ার খোলা আছে, এটা ভীষণ চিন্তাজনক ব্যবস্থা। এবার তুই যদি এয়ার ইন্ডিয়ার প্রশ্নে আসিস, আজ সকালবেলা যেই ইরানে ইসরায়েলের হামলা হয়েছে, আমি দেখছিলাম, সবাই দেখেছে হয়তো, যে এয়ার ইন্ডিয়াকে তার প্রায় 14টা ফ্লাইটকে ডাইভার্ট করতে, ইরানের মাথার মধ্যে যাওয়া যাচ্ছে না, ইরান যেটা মানে বম্বে থেকে বা দিল্লি থেকে আমেরিকা যাচ্ছিল সেগুলো ফেরত চলে এসছে, যেগুলো আমেরিকা থেকে ইন্ডিয়ায় আসছিল সেগুলো আইদার জেড্ডা অথবা ভিয়েনাতে নামিয়ে দিতে হয়েছে। সো এয়ার ইন্ডিয়া ইজ ইন এ শেকি সিচুয়েশন, ভেরি শেকি সিচুয়েশন। এবার এটা একটা ইজি ওয়ে যে আমি সমস্ত বোয়িংকে বসিয়ে দিলাম, মানে বোয়িং ড্রিমলাইনারকে যদি বসিয়ে দেয়, তাহলে ওই যে 2018 থেকে 19 অবধি যেটা ইথিওপিয়ান এবং জাকার্তা এয়ারলাইন্স করেছিল, তারা বসিয়ে দিয়েছিল এবং তাদেরকে বোয়িং ক্ষতিপূরণ দিয়েছিল যে আমি তোমার এতগুলো প্লেন সাপ্লাই করেছি, সেই সাপ্লাইয়ের প্লেন ঠিকমতো চলছে না, এমসিএস এর ফেলিওর ছিল। 787-এ কি ফেলিওর যদি জানা যায় বা ইন্ডিয়া যদি বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, বোয়িংকে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু।
বোয়িংকে ক্ষতিপূরণ দিতে হবে যে তুমি আমাকে এমন একটা ফল্টি জিনিস দিয়েছিলে যেটার জন্য আমাকে এই সাফারিং নিতে হচ্ছে। ইট মাইট বি এ ইজি সলিউশন বিকজ পলিটিক্যালি ইটস এ ভেরি ভোলেটাইল সিচুয়েশনে আমরা আছি। এ পাশে আমরা পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করতে পারছি না, এদিকে ইরানটাও যদি চলে যায়, এদিকে ইরানের এয়ার স্পেস গেল, এ পাশে ইসরায়েল এয়ার স্পেসে ঢোকাটা খুব সেফ নয়। তো আমি ইউরোপ ঢুকতে গেলে আমাকে মোটামুটি এ পাশ দিয়ে ঘুরে যেতে হবে, which would be a huge fuel cost. Exactly. Huge fuel cost. So Air India as well. আমি ফুয়েল কস্টে এয়ার ইন্ডিয়ার যে প্রাইস হবে সেই প্রাইসে এয়ার ইন্ডিয়ার জন্য টিকিট বেচা ডিফিকাল্ট। সো এয়ার ইন্ডিয়া হ্যাজ টু গো ফর এ সলিউশন, ইজি সলিউশন। আজকে দুপুরের দিকে একবার ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সি এটা ট্রিকারে দিয়েও দিয়েছিল যে ইন্ডিয়া মাইট সমস্ত ড্রিমলাইনারকে বসিয়ে দিতে পারে, বিকজ ইটস এ পলিটিক্যাল ডিসিশন। আমার সঙ্গে রয়েছেন সজল এবং রয়েছেন সমীর চক্রবর্তী। সমীরদা, আপনারা তদন্ত দাবি করছেন এবং কি ধরনের তদন্ত আপনারা দাবি করছেন? প্রথম কথা হচ্ছে, দেখুন বিশ্ববাবু, এটা একদম টেকনিক্যাল ব্যাপার। আবার বলছি, যতটুকু আমাদের জানা আছে অল্প বিদ্যায় এই ব্যাপারে, ব্ল্যাক বক্সটা না পাওয়া পর্যন্ত আপনি কিছুই জানতে পারবেন না। পেয়েছে, কারণ না, ওটাকে অ্যানালিসিস করতে হবে। কারণ লাস্ট মোমেন্টে পাইলট কো পাইলট কি কথা বলেছে সেটা ওখানে রেকর্ড পাবেন, কোথায় টেকনিক্যাল ফল্ট ছিল কি ছিল সব রেকর্ডটা ওখান থেকে পাবেন। তাছাড়া কিন্তু সবটাই আন্দাজে বলছেন সবাই, কি এক্স্যাক্ট ঘটনা ঘটেছে কেউ জানে না। লাস্ট মিনিটে ওই যে ককপিটের মধ্যে পাইলট কি সিচুয়েশন ফেস করেছে। আপনাদের ডিমান্ড কি? আমাদের ডিমান্ড হচ্ছে স্বচ্ছ তদন্ত, সত্যি স্বচ্ছ এবং সত্যি কথাটা বেরিয়ে আসুক। আমরা এটা চাই। স্বচ্ছ কেন বলছেন? একটা কারণেই বলছি, তার কারণ এটা এতগুলো যাত্রীর প্রাণের ব্যাপার এবং আগামীতেও এই তো যাত্রী প্লেন ছাড়া করবে কি আজকে? আপনি কি মনে হচ্ছে কোথাও অস্বচ্ছ হতে পারে? দেখুন, একটা কথা হচ্ছে, দেখুন ভারতবর্ষের রাজনীতিতে আমি কোনো দল বলছি না, মৃত্যু লুকোনোর একটা খেলা আছে। আমি একটু ইঙ্গিত দিয়ে দিয়েছিলাম আপনাকে আমার বলার সময় আগের বারে যখন আপনি সুযোগ দিয়েছিলেন, যে এখানে কিন্তু প্যাসেঞ্জার লিস্টটা রয়েছে। সুতরাং যাত্রী কতজন ছিলেন তার মধ্যে একজন বেঁচেছেন, অঙ্কটা ইজ ভেরি ক্লিয়ার। 242 - 1, তার মানে যে যিনি বেঁচেছেন তার মানে 241, 241 জন। এটা তো উই আর অ্যাকশিওর যে এরা মারা গেছে। এটা তো এক মিনিট তার বাইরে তখন আপনার পরিসংখ্যান টেনে আমি বলেছিলাম একটা ঘটনা, যে সেটা হচ্ছে আপনি যখন বলছেন 265, তাহলে তো হিসেব বলছে, অ্যারিথমেটিক বলছে, তার মানে 24 জন আরো সিভিলিয়ান মারা গেছেন যেখানে প্লেনটা গিয়ে ক্র্যাশ করেছে। একদম। এবং সেটা বাড়তেও পারে। আমার বক্তব্য হচ্ছে যে আমরা ভারতবর্ষে দেখেছি রাজনীতি করা হয় সব ব্যাপার নিয়ে, এবং সেখানে মৃত্যুর সংখ্যাটাকে লুকোনো হয়। সজলদার লুকোয় নাকি? এবং আমি কারোর নাম বলবো না, এক্ষুনি শুনুন, এটা রাজনৈতিক পরিবেশ করতে চাই না। এতগুলো মানুষের যেখানে প্রাণ গেছে সেখানে আমরা সহমর্মিতা সহ এটা এক নাগরিক হিসেবে তৃণমূল কংগ্রেস জানাচ্ছেন, যেখানে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানাচ্ছেন, এবং এটা একটা নির্ভীক স্বচ্ছ তদন্ত আমরা দাবি করছি। না, নির্ভীক হওয়ার কিছু নেই, স্বচ্ছ হোক তাহলেই হবে। আমার বক্তব্য হচ্ছে যে ঠিক যে সমীর কাকু যখন ছোট ছিলেন তখন মৃত্যু লুকোনো যেত, কিন্তু আমি যখন বড় হয়েছি তখন কুম্ভতে কি হয়েছে আমি আনতে চাইছি না এই কথা, আমি আনতে চাইছি না প্লিজ। না না, কুম্ভতে কি হয়েছে? না না, কুম্ভতে মৃত্যু হয়েছে। না না, মৃত্যু কত সংখ্যাটা বলছি আপনি এটা নিয়ে রাজনীতিকরণ হচ্ছে যে 20-50 শুনলে ওনাদের ঠিক মন শান্তি ভরে না, অনেক চাই, আরো মৃত্যু চাই, আরো মৃত্যু চাই। আমি বলছি, বোঝাচ্ছি, আমি বলতে করোনায় কি মৃত্যু হয়েছে, আপনি কিভাবে লুকিয়েছেন সেটা নিয়ে আমি। আরে বাবা, আপনাদের লাশগুলো এই অবধি চলে এসেছে, মালদা অবধি ভাসতে ভাসতে। মালদা আপনি কি আপনি উদ্ধার করেছেন? মমতা ব্যানার্জি সরকারকে উদ্ধার করতে হয়েছে। তো মিথ্যা কথা জানুন না। আরে কিসের মিথ্যাবাদ? আপনি যেটা আপনারা তো বিশ্বগুরু মিথ্যাবাদের মহানায়ক, বিশ্বগুরুর মহানায়ক। আরে আপনাকেই বলছি মিথ্যা কথা। আরে না না, ঠিক আপনি মমতাদি সত্যবাদী যুধিষ্ঠির, আমি সব ঠিক আছে। করোনার কথা মনে পড়তে আমার মনে পড়লো, এই রাজ্যে করোনার মৃত্যু এখনো লুকোনো হচ্ছে, কারণ এখনো আপনি আপডেট করছেন না। আমি আপনাকে বলছি, দেখুন, আমি না যেটা বলতে চাইছিলাম যে মৃত্যু লুকোনোটা আজকের দিনে তো সহজ নয়। আগেকার দিনে মৃত্যু লুকোনো যেত, আজকে সোশ্যাল সাইটে আমি এক্ষুনি ফেসবুক খুলে বলতে শুরু করবো আমার ছেলেটা ওখানে গিয়েছিল, কোথায় গেল। মহাকুম্ভে আমরা সেটা দেখিনি, মহাকুম্ভে দেখিনি, অতিরিক্ত মরেনি, দেখিনি, অতিরিক্ত মরেনি। আমি বলছি তো অতিরিক্ত মরেনি। আরে পোস্টমর্টম না করে ডেড বডি কলকাতায় এসেছে, এখানে না হবে না। এটার উত্তর দিতে হবে, এটার উত্তরটা ঠিক। এক মিনিট, সমীর বাবু, আপনি বোদ্ধা পলিটিশিয়ান, আপনি এরকম কাঁচা চাল দেবেন না।
পোস্টমর্টম না করে আপনি বলতে দিচ্ছেন, আপনি তো দেবাংশু বলে বলছেন, আপনি তো অন্য, আপনার ক্লাসটা অন্য, আপনার ক্লাসটা অন্য, আপনার ক্লাসটা অন্য, আপনি ওদের লাইনে নামবেন না। ও নাম বলেছি, তার বাটার বলতে নেই সন্ধ্যেবেলা। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আপনি ঠিক বলেছেন, আপনি যখন বললেন যে কুম্ভ থেকে ডেড বডিটা এসছে উইদাউট পোস্টমর্টেম, তাহলে কি ওটা রেকর্ডেড আরে দাঁড়ান না, আমি দেবাংশুকে যা বলি সেটা বলবো আপনাকে, সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে করেননি কেন পোস্টমর্টম, তার উত্তর তো দিতে হবে। আরে বাবা, এই মেডিকেল সায়েন্সে আপনি দাঁড়ান, এই রাজ্যে পোস্টমর্টম হয়নি, 100% হয়নি, আমি 100% আমি বলছি 100% হয়। আপনি আবার বলছেন আপনি না জেনে বলছেন, আপনি বিমানে ফিরুন বিশ্ববাবু, যা বলি এখানে আপনি বলতে পারছেন আলোচনা একটা বিষয়, আমি বলছি আপনি জানেন না। আমি বিষয় না, আমি আসছি কল্যাণবাবুর কাছে। কল্যাণবাবু, আমি আশরাফ সাহেবের কাছেও আসবো এবং আমি পরে শুভাগত জোয়ারদার কাছেও যাব। আমার একটা খুব প্রশ্ন আছে যে আপনি যেটা শুরু করেছিলেন হিউম্যান এরার, আমার যদি মনে পড়ে আপনি একদম আলোচনার শুরুতে শুরু করেছেন হিউম্যান এরারকে আমরা কিন্তু যত সময় গড়াচ্ছে কেউ কিন্তু উড়িয়ে দিতে পারছি না। আপনি আমাকে একটা জিনিস বলুন যে এই যে প্লেনটা যখন টেক অফ করে, যে ল্যান্ডিং গিয়ার খোলা এবং ল্যান্ডিং গিয়ার বন্ধ করা নিয়ে যে প্রশ্নটা উঠছে, কোথাও কি যে প্লেনটা টেক অফ করলো, ল্যান্ডিং গিয়ারের সুইচ, ক্যাপ্টেন আশরাফ, ল্যান্ডিং গিয়ারের সুইচ আর মানে ফ্ল্যাপের সুইচ পাশাপাশি থাকে কি? কাছাকাছি, নট পাশাপাশি। এমন কি হতে পারে ক্যাপ্টেন ল্যান্ডিং গিয়ারের সুইচের বদলে ফ্ল্যাপের সুইচ মেরে দিয়েছেন? ওটাই আমাদের মানে মানে খুব দুঃখের সহকারে যদি আমাদেরকে ধরতে হয় যে হিউম্যান এরর যদি হয়ে থাকে এখানে, সেটাই আমরা দেখতে পাচ্ছি, হুইচ উই কুড বি ভেরি রং। ক্যাপ্টেন দত্ত, ল্যান্ডিং গিয়ারের বন্ধ করা সুইচের বদলে যদি ফ্ল্যাপের সুইচ মেরে দিয়ে থাকেন কি হতে পারে? না, ল্যান্ডিং গিয়ারটা ইঞ্জিনাল ওয়েতে সামনে থাকে, যখনই ল্যান্ডিং গিয়ার হয় একটু ঝুঁকে পড়ে ওটা করতে হয়, আর ফ্ল্যাপ সবসময় পাশে থাকে, আমার মানে থাইয়ের পাশে থাকে। সো ল্যান্ডিং গিয়ার বন্ধ বলতে গেলে কেউ যদি ফ্ল্যাপ করে এটা মানে খুব মানে কঠিন ব্যাপার, কেন সব সময় গিয়ার আপ বললেই লোকে প্রথমে ইন জেনারেল আমরা যা করে থাকি সামনের দিকে এগিয়ে গিয়ে সামনে স্ক্রিনের সামনে গিয়ে আমরা ল্যান্ডিং গিয়ার তুলি। এটা অনেকবার মিস্টেকও হয়েছে, না এটা ট্রেনিং এ এই না যে ওইখানে যেহেতু আমার ল্যান্ডিং গিয়ারটা সামনে আছে আর আমার হাতের কাছে ফ্ল্যাপ আছে, স্যার ড্রিমলাইনারের মধ্যে কি সেম জায়গাতে আছে? না না, দূরে আছে। বাট আমি যেটা বলছি যে হিউম্যান এরর আমাদের মাসেল মেমোরি, আমাদের ঘুমিয়ে থেকে উঠে পড়েও আমরা প্লেন চালিয়ে দেবো, কিন্তু হিউম্যান এরর আপনি যেটা ক্যাপ্টেন জোয়ারদার বলছিলেন যে ওনার 8200 আছে মানে হি ক্যানট ডু হিউম্যান এরর, দ্যাট ইজ ইনকারেক্ট। একজন 15,000-এর পরেও মিস্টেক করে। এই মিস্টেকের জায়গা থেকে আমি আসবো কল্যাণ চৌধুরীর কাছে। কল্যাণবাবু যখন ডিরেক্টর ছিলেন এটিসির, ম্যাঙ্গালোর এয়ারপোর্টে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, একটা প্লেন সেটা রানওয়ে ছেড়ে বেরিয়ে গিয়েছিল, আপনাদের স্মরণ থাকতে পারে কল্যাণবাবু, তাই তো? বেরিয়ে গিয়েছিল এবং সেটা ছিল হিউম্যান এরর। পাইলট কিন্তু যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। আপনি আপনাদের যেটা বলেন যদি বলেন। আমার সেই ঘটনার সময় আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে উপস্থিত ছিলাম না, তার জাস্ট হয়তো কিছুদিন আগে বা মাসখানেক আগে কলকাতায় চলে আসি। যাই হোক, যেটুকু আমার মনে আছে, দেখুন একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যখন ঘটে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে একটা সিঙ্গেল ফ্যাক্টর কিন্তু থাকে না, মাল্টিপল ফ্যাক্টর, সেগুলো যখন যোগ হয় আমাদের টেকনিক্যাল ভাষায় আমরা বলি যে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম মাল্টিপল লেয়ার অফ সেফটি থাকে। এই মাল্টিপল লেয়ার অফ সেফটি আমি যদি কল্পনা করি যে আমার 3টে এখানে বোর্ড আছে এবং সব কটায় 3টে করে ফুটো আছে, আমি যদি একটা ফুটো দিয়ে ও পাশে পাঠাতে চাই যাবে না, কারণ একটা দিয়ে যাবে সেকেন্ডটা আটকে যাবে, আনটিল আনলেস ওই সবগুলো ফুটো অ্যালাইন্ড হয়, তবেই কিন্তু এদিক থেকে ওদিকে যাবে। এটা খুব রেয়ার সিচুয়েশান যে সবগুলো ফুটো অ্যালাইন থাকবে, এটাকে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমে একটা দেওয়া হয়। ম্যাঙ্গালোর এয়ারপোর্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর সেখানে কন্ট্রিবিউট করেছিল। প্রথম, অন্য প্ল্যাটফর্মে নামতে পারেননি পাইলট। না, ব্যাঙ্গালোর ওটা নতুন নিউলি কনস্ট্রাক্টেড রানওয়ে এবং আগের যে ছোট রানওয়ে ছিল ইট ওয়াজ মাচ মোর ডেঞ্জারাস। সেখানে আমার নিজেরই ভয় লাগতো, কারণ যেখানে রানওয়ে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে নিচে তাকালে 500 ফিট একদম 90 ডিগ্রি, ইট ইজ আর্টিফিশিয়ালি টেবিল টপ তো অনেক রানওয়ে আছে, ওই ওখানে ওই আর্টিফিশিয়াল ওয়াল তুলে সেখানে রানওয়ে বাড়ানো, মানে গেলে সত্যি মাথা ঘুরতো। এবার ফার্স্ট হচ্ছে ভিউয়ার খারাপ ছিল। ভিউয়ার খারাপ থাকলে কী হয়, যেটা বেস করে
এয়ারক্রাফট ফ্লাই করে বা ল্যান্ডিং প্রসিডিওরটা কমপ্লিট করে। এবার ভিওআর খারাপ থাকার ফলে এটিসির সমস্যা হয়েছে, কারণ ভিওআর ডিএমি যদি থাকতো তাহলে এয়ারক্রাফটটা যে পয়েন্টে ডিসেন্ড শুরু করতে পারতো, এটা না থাকার ফলে তাকে অনেক পরে শুরু করেছে, 8-10 মিনিট দেরি করতে হয়েছে, কারণ উল্টো দিক থেকে একটা অন্য জাহাজ ছিল তার নিচে, তো তাকে দেরি করতে হয়েছে। এবার যেই মুহূর্তে দেরি করেছে তার এই ফ্লাইট প্রোফাইল, ডিসেন্ট প্রোফাইলটা, এর মধ্যে এটিসিরও একটা ফল্ট ছিল না, এটিসির ফল্ট নাই, এটা ভিওআর এটিসি নয়, বলতে পারেন যে একটা ইকুইপমেন্ট করেছে, ইকুইপমেন্ট যা মেনটেন করে। দেখুন, একটা ইকুইপমেন্ট, সেই এয়ারক্রাফটই হোক, গ্রাউন্ড ইকুইপমেন্ট হোক, আপনি কখনো কি গ্যারান্টি দিতে পারেন পৃথিবীতে এমন কোনো ইকুইপমেন্ট আছে যার কোনো 100% ঠিক হবে না? কিন্তু পাইলটের একটা হিউম্যান এরার ছিল। আমি সেটা আসছি। এবার যেহেতু ওনার ফ্লাইট প্রোফাইলটা, মানে ডিসেন্ট প্রোফাইলটা প্রবলেম হয়েছে, ওনাকে অনেক হাই রেটে ডিসেন্ট করতে হয়েছে, এবং হাই রেট থাকলে তাকে স্পিডও বাড়াতে হবে, ইফ আই এম নট রং। এবার আমি ফ্যাকচুয়াল কতগুলো দিচ্ছি। যখন এয়ারক্রাফটটা খুব ছোট করে 12 মাইলে আছে, পাইলট ইজ রিপোর্টিং আই এম অন আইএলএস। আইএলএস মানে দুটো পার্ট, আমি লোকালাইজারে আছে মানে অ্যালাইন্ড উইথ দ্য রানওয়ে, আর আমি গ্লাইড পাথে আছি মানে আমি প্রপার ডিসেন্ট গ্রেডিয়েন্টে আছি। এইখানে ওর যে হাইট এবং যে পজিশন, সেখানে গ্লাইড পাথ পাওয়ার কথা নয়, কারণ গ্লাইড পাথের একটা সার্টেন কভারেজ আছে। কন্ট্রোলার জিজ্ঞেস করেছে, কনফার্ম করেছে। 8 মাইলেও দেখা যাচ্ছে সে নর্মাল প্রোফাইলের অনেক উপরে আছে। সেই ক্ষেত্রে পাইলট গিয়ে নামতে পারতো। আইডিয়াল সিচুয়েশন রাখবেন, গো অ্যারাউন্ড করে ঘুরে আসেন, এবং উনি ডিসাইড করেছেন নামবেন এবং টাচ ডাউন করেছেন। আই হ্যাভ সিন দ্যাট স্পট অলমোস্ট অন্য রানওয়ে, উল্টো দিকের রানওয়ে যে টাচ ডাউন পয়েন্ট, সেখানে গিয়ে এখানে একটা সিভিয়ারেও একটা এসছে যে এক্সপার্ট পাইলট ছিল, তাদের মধ্যে ক্ল্যাশ ছিল। হিউম্যান এরার নাকি টেকনিক্যাল ফল্ট নাকি মেইনটেনেন্সের প্রবলেম, এগুলো তো আলোচনা তদন্ত হবে। কিন্তু আজকের অনুষ্ঠান শেষ করব এমন একজনের কথা দিয়ে, মানে যাকে গোটা পৃথিবী এই মুহূর্তে মানে সব থেকে ভাগ্যবান ব্যক্তি হয়তো, বিশ্বাস কুমার রমেশ। मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। मैं जहाँ लैंड हुआ था ना, वो नीचे की साइड थी, वहाँ थोड़ा पेस भी था। जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर। এত বড় দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী, এবং আগামী দিনে এনার কাছেই হয়তো সেই ক্লু রয়েছে, জানি না এনার কাছে আছে কিনা, ককপিট ভয়েস রেকর্ডার, ব্ল্যাক বক্স, অনেক কিছু রয়েছে, কিন্তু একমাত্র জীবিত যাত্রী যিনি বেঁচে ফিরে এসেছেন। আমরা আশা করব আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে এবং সঠিক তদন্ত হোক, এবং আমরা যারা নির্ভাবনায় পাইলটের হাতে নিজেদের সমর্পণ করে দিয়ে আকাশে উড়ি, তাদের যেন জীবন এভাবে নষ্ট না হয়, এটুকুই শুধু প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।